হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। অডিও অ্যান্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু সবাই কমেন্টে জানাই। আমাদের আজকে এইচএসসি ২৬ ব্যাচের যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাচ্ছ সামনে, তোমাদের জন্য এতদিন আমরা মেডিকোকে সব শুধু অফলাইনেই দেখতাম। আমাদের ওরিয়েন্টেশন প্ল্যাটফর্ম বা ওরিয়েন্টেশন যেই সেশনগুলো হতো সেগুলো সব অনলাইনে অফলাইনে হতো। আজকে মেডিকোর এইচএসসি ২৬কে কেন্দ্র করে যে এই অনলাইন ব্যাচটা স্টার্ট হচ্ছে সেটার ওরিয়েন্টেশন। সো আমরা এতদিন চোখের সামনে দেখতাম অনেকগুলো স্টুডেন্ট বসে আছে। আজকে we are just seeing a camera and the studio in front of us. সো আজকে আমরা কিভাবে কি অনলাইন ব্যাচটা রান করবো এবং তোমাদের বিভিন্ন যে কোয়ারিজগুলো আছে বেশিরভাগেরই আই থিঙ্ক এইচএসসি এক্সাম শেষ হয়ে গিয়েছে অ্যান্ড প্র্যাকটিক্যালও অনেকের শেষের দিকে চলে এসেছে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম, দ্য সুইট টাইম, যেখানে আমরা হচ্ছে গিয়ে তোমাদের সামনের গাইডলাইনগুলো বা কীভাবে করলে ভালো হবে সেটা নিয়েও কথা বলবো, এবং মেডিকোর অনলাইন ব্যাচটাতে তুমি কিভাবে জয়েন হতে পারবে, এটা তোমার জন্য কতটুকু হেল্পফুল হবে সেই জিনিসগুলো নিয়েও আই থিঙ্ক আমরা কথা বলবো। সো উইদাউট এনি ফার্দার এডিউ আই থিঙ্ক আমরা একটু ইন্ট্রোডাক্টরি পিরিয়ডের মাধ্যমে শুরু করি। পরিচয় করব। আচ্ছা, আচ্ছা খুবই ইনফর্মালি আমি আমার নিজের পরিচয়টা দিয়ে শেষ করি। আমার নাম রাগিব নূর। আমি ২০১৯-২০ মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রথম হয়েছিলাম অ্যান্ড বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্ন ডক্টর হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জনি। মেডিকোর সব ধরনের কার্যক্রম সুপারভিশন করি। আর সিইও আরকি। তাই তো? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম শান্ত। আমি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। এমবিবিএস ফার্স্ট ইয়ার। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার। আমি বুয়েট থেকে পাশ করেছি, ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে। আমি মেডিকোতে আছি একাডেমিক কোর্স কোঅর্ডিনেটর হিসেবে এবং মেডিকোর ফিজিক্স ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইসমাম সাকিব অর্ণব, স্টুডেন্ট অ্যাডভাইজার অ্যান্ড ইনস্ট্রাক্টর মেডিকো। আমার নাম নওশিন তাবাসসুম মোহনা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে 5th ইয়ারে অধ্যয়নরত আছি অ্যান্ড তোমাদের সাথে থাকছি তোমাদের পুরা জিনিসটাকে অর্গানাইজ অ্যান্ড টু হেল্প ইউ গাইজ গাইড থ্রু দ্য এন্টায়ার সিচুয়েশন। সো আমার মনে হয় আমরা এখন মেইন ডিসকাশনে চলে যাই যে পুরা যেহেতু ইন্ট্রোডাক্টরি পিরিয়ড শেষ, সো আমরা আই থিঙ্ক ভাইয়া স্টার্ট করতে পারি। শিওর, শিওর, শিওর। ওকে। সো অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে অনলাইনে কি ক্লাস করলে হয় কিনা। সো আমি এইচএসসি ২১ ব্যাচ ছিলাম, এইচএসসি ২৬ চলে আসছে, কীরকম না ওয়াইল্ড! আমার নিজেরই চিন্তা করতে অবাক লাগে এইচএসসি ২৬ চলে আসছে। সো আমার পুরা অ্যাডমিশন পিরিয়ডটা, আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন কোভিড হয়। কোভিড হওয়ার কারণে সব কিছু অনলাইনে চলে যায় এবং তখন আমার বাসা ছিল সাভার ক্যান্টনমেন্টে। সো আমার পক্ষে ঢাকায় এসে ক্লাস করাটা খুব টাফ ছিল এবং আমার কাছে মনে হতো যে এতটা টাইম যদি আমি রাস্তায় কাটিয়ে দিই আমি কখন পড়াশোনা করব। সো আমার শুরুর থেকে একদম শেষ পর্যন্ত পুরোটা প্রিপারেশন অনলাইনে ছিল এবং ওই টাইমে আমি মেডিকেলের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়েরও অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম। সো দ্য অনলি রিজন আই ওয়াজ এবল টু হোন ইন অন মাই প্রিপারেশন বা একদম খুব ফোকাসলি করতে পেরেছি সেটা হচ্ছে অনলাইনে প্রিপারেশন নেওয়ার মাধ্যমে। এবং মেডিকো কেন, তোমরা যদি মেডিকোর ব্যাপারে শুনো, এতদিন অফলাইনে সবচেয়ে বেস্ট ক্লাস, যাতে পুরাটা জিনিস প্রত্যেকটা চ্যাপ্টারের কোন টপিকগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য কীরকম ইম্পর্টেন্ট এবং পুরা চ্যাপ্টারটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। কারণ আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় এইচএসসি লাইফে আমরা পড়ে আসতেছি কিন্তু টপিকগুলো বোঝার ক্ষেত্রে কিংবা কোন অংশটা আমার অ্যাডমিশনের জন্য কীরকম ইম্পর্টেন্স বেয়ার করে এবং কোয়েশ্চেনের প্যাটার্নটা দেখো, 2 বছর ধরে তুমি সেম বই পড়ছো, তারপরও কেন এই ডিফারেন্সটা? কারণ কোয়েশ্চেনের প্যাটার্নটা ডিফারেন্ট। সো তুমি যখন পড়ার সময় প্যাটার্নটা দেখতে পাচ্ছ তখন কিন্তু অনেক সহজে তোমার জন্য জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে তুমি ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন সলভ করতে পারছো। আমার যদি একটা জিনিস অনেক হেল্প করে থাকে সেটা হচ্ছে অনেক কোয়েশ্চেন বা তোমার এক্সাম দেওয়া। সো অনেকেই বলে মেডিকোর কোয়েশ্চেন অনেক হার্ড, বাট ইটস নট লাইক দ্যাট। তোমার প্রত্যেকটা হুক অ্যান্ড নুক থেকে যে যত ধরনের প্রশ্ন আসা পসিবল হয় তোমাকে সেটার সামনে ফেলা হয় যাতে করে তুমি একটা অল রাউন্ডেড প্রিপারেশন নিতে পারো। ওকে। এখন অফলাইন আর অনলাইন কি আলাদা? এটা খুব আমি এইচএসসি ২১ ব্যাচ, সো আমাদের অ্যাডমিশন টেস্ট হয়েছিল ২০২২ সালে। ২২ সালে হওয়ার পরপর আমি যখন আমার এক ব্যাচ জুনিয়রদেরকে বলতেছিলাম লাইক অনলাইন আর অফলাইন কি সেম? অনলাইনে যে ক্লাসগুলো পাচ্ছি ওগুলো কি অফলাইনের মতোই ভালো হবে? অ্যান্ড আমার পরে আরও অনেকে কিন্তু এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে এসেছে এবং ক্লাসের কোয়ালিটি কিন্তু, আমাদের সাথে জনি ভাই ছিলেন। ভাই আজকের এই পুরা জিনিসটার প্রত্যেকটা স্টেপে কিন্তু আম কোন জায়গায় কি হবে, মানে আসলে আম কখন ডিফারেন্সটা হয়? যখন লিডারশিপটা ২ জায়গায় ডিফারেন্ট হয় বা প্রত্যেকটা জায়গায় একদম থরো গো থ্রু করা হয় না। এইজন্য কিন্তু দেখা যাচ্ছে যে ভাইয়া যেহেতু একদম অনলাইনেরটাতেও
পুরোপুরি ইনভলভ, অফলাইনেরটাতেও পুরোপুরি ইনভলভ। সো ক্লাসের ব্যাপারে হোক বা ম্যাটেরিয়ালের ব্যাপারে হোক বা তোমাদের যত ধরনের সাপোর্ট, পুরা জিনিসটা কিন্তু ভাইয়া দেখেন যে ঠিক মতো রান হচ্ছে কিনা। সো মেডিকোর অনলাইন আর অফলাইন ব্যাচে কি সেম ধরনের আমি সার্ভিস পাবো কিনা সেটা নিয়ে তোমার কোনো ধরনের চিন্তা করার দরকার নেই। কারণ পুরা জিনিসটা যাতে তোমার জন্য যতটুকু স্মুথ করা পসিবল, তোমার এই জার্নিটা যতটুকু স্মুথ করা পসিবল, সেটা কিন্তু আমাদের এন্ড থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তোমার একটা কাজই থাকবে, সেটা হচ্ছে পড়াশোনাটা ঠিক মতো করা। এটা আসলে আমরা চাইলেও তোমাদের জন্য করে দিতে পারবো না। আর হচ্ছে অনলাইন অ্যান্ড অফলাইন ব্যাচ, তাহলে কি আমি যদি অনলাইনে ক্লাস করি তাহলে কি আমার ভালো হবে? আমার কাছে মনে হয় অনেক ভালো হবে। কারণ তুমি ক্লাসটা তোমার নিজের অনুযায়ী দেখতে পাচ্ছ। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি অফলাইনে যাবা, কোথাও গিয়ে বের হতে টাইম লাগে, আবার জ্যাম ঠেলে বাসায় আসতে টাইম লাগে। তারপর অনেকের ক্ষেত্রে হচ্ছে দূরে যাওয়াটাও পসিবল হয় না, ফার্ম গেটে এসে বা অন্য কোথাও এসে থাকাটাও কষ্টকর হয়। সো পুরা প্রসেসটা কিন্তু তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমরা এখন কোয়েশ্চেনগুলো দেখছি না, সামনে কোয়েশ্চেন আনসার সেশনও থাকবে, সেখানে কিন্তু উই উইল আনসার ইয়োর কোয়েশ্চেন্স অ্যাজ ওয়েল। So to answer the question that we have on the screen right now, অনলাইন অ্যান্ড অফলাইন ব্যাচ আলাদা কিনা? নট অ্যাট অল। তুমি সেম সার্ভিসটাই পাবে, বরঞ্চ অনেকটা কি হয়, ধরো একটা তুমি ক্লাসরুমে বসে আছো, অনেক মানুষ আছে, তুমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবা, হাত তুলবা, ভয় লাগে অনেকের ক্ষেত্রে। সো ওই জিনিসটা কিন্তু থাকতেছে না অনলাইনে। নো ওয়ান ইজ সিইং ইউ, সো ইফ ইউ হ্যাভ এনি ডাউটস তুমি কিন্তু এটা খুব ইজিলি জিজ্ঞেস করতে পারতেছো। আচ্ছা, এবার আসা যাক অনেক ধরনের ভীতিকর বিষয়, এইচএসসি 26। তোমাদের এক্সামের টাইমেও অনেক ভয় কাজ করছে। আরেকটা হচ্ছে কবে পরীক্ষা হবে, ডিউর ভর্তি পরীক্ষা দিয়ে দিছে, কিভাবে কি হবে, সিলেবাস শেষ হবে কিনা, এত বিষয় নিয়ে এখানে আমি না কথা বলি। আমি আমাদের পুরা জিনিসটা যে ফোর্সই করতেছে বা আমাদের সবার যে মেন্টরশিপ, আমি যদি বলি আমার মেডিকেল অ্যাডমিশনের আগের দিনও আমি যার কাছ থেকে গাইডলাইন পেয়েছি, আমাদের মেডিকোর ফাউন্ডার অ্যান্ড সিইও ডাক্তার জনি ভাইকে ডেকে নিচ্ছে এই পার্টটা বলার জন্য। আর ভাইয়ার সাথে থাকতেছে ইনসেইনলি ট্যালেন্টেড আরেকজন ইন্ডিভিজুয়াল। আমি মেডিকেলেও যখন ভাইয়াকে দেখি, লাইক এত ট্যালেন্টেড একজন মানুষ কিভাবে হয়, ডক্টর অর্ণব ভাইকে, যিনি হচ্ছে গিয়ে K76, আমি K79, 76-এর ফার্স্ট। থ্যাংক ইউ আল্লাহ। হ্যাঁ প্রণব, আমার ভাইয়া। মনে হয় যে সবাই কোশ্চেনের তো শেষ নাই, মানে লাস্ট আমি একটা কাজ অর্ণব করছিলাম, সেটা তুমি জি। মনে হয় ফেসবুকে খেয়াল করেছো কিনা। জি ভাইয়া। স্টুডেন্টরা যদি আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চায়, তাহলে তারা তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। সেই হিসেবে অফিস থেকে এটা একটা মানে টাইম ফ্রেম করে আমি স্টুডেন্টদেরকে ফোন দিয়েছিলাম। জাস্ট আমি মানে আগের এক্সপেরিয়েন্স থেকে তো বলতেই পারি, রিসেন্ট টাইমে লাস্ট 3 দিনে আমি স্টুডেন্টদের সাথে যেভাবে কথা বলেছি, তার মানে খুবই কমন কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলোর আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় স্ক্রিনে এই প্রশ্নগুলো সবাই আমরা পাচ্ছি। তুমি জি। যদি একটু বলো সেই হিসেবে আমি আমি যেভাবে বুঝি সেটার জবাব দেওয়ার চেষ্টা জি। করব। ভাইয়া, সো হচ্ছে ফার্স্ট অফ অল স্টুডেন্টদের সবচাইতে কমন যে কোয়েরি এবার ভাই, এইচএসসি পরীক্ষার পরে তো স্টুডেন্ট তোমরা যারা আমাদেরকে শুনছো, ওদের ভাই সবার সামনে একটাই টেনশন যে কবে হবে, কবে হবে ভর্তি পরীক্ষা, আসলে কবে হবে। যেহেতু ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, 5টা ইউনিটের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। জি। সো মেডিকেল ভর্তি পরীক্ষা ভাই কবে হবে, আগে হবে নাকি পরে হবে, আদৌ হবে কিনা? না হলে ভাই ওরা অনেকেই মনে মনে হয়তো খুশি হতো যে 1 বছর পরে হোক, প্রস্তুতি নেই। তাহলে ভাই এটা কবে হবে, কত মাস সময় ওরা পেতে পারে অ্যাপ্রক্সিমেটলি ভাইয়া? এটা ধরো একটা হলো আমাদের মানে মেডিকোর অথরিটি, আমরা তো মানে চেষ্টা করি পুরা বিষয়টা বোঝার জন্য যে আসলে কবে নাগাদ হতে পারে। সেই হিসেবে আমরা বিগত বছরের যে মানে পরীক্ষার যে তারিখ ছিল সেগুলাকে আমরা একটু পর্যালোচনা করি, এবং আমার কাছে মনে হয় যেটা সেটা হলো যে এই বছর যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটা ডেট দিয়েছে অলরেডি, সেই হিসেবে পরীক্ষা তো শুক্রবার হবে, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। তো লাস্ট উইক অফ নভেম্বর অথবা ফার্স্ট উইক অফ ডিসেম্বর। জি। আর এর মধ্যে ফেসবুকে যেগুলো আমি দেখলাম, এটা আসলে কোনো অফিসিয়াল কোনো ডিসিশন এখনো হয় নাই, অতএব ওইটা দেখে এখনই বিচলিত হওয়ার কিছু নাই। বাট আমার কাছে মনে হয় যে অর্ণব ডিসেম্বরের 4 তারিখ হতে পারে আর কি, যেহেতু জি ভাইয়া। নেক্সট উইকে আবার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আছে, জি। সেই হিসেবে ধারণা। তবে আমরা এখন একটা ধারণা করে আমরা হয়তো চিন্তা করলাম যে কি করব না করব, তবে ওইটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নেই, কারণ ডেট তো সবার জন্য সেম, তাই না? এটা কি Same. একজনের জন্য একরকম, আরেকজনের তো আরেক রকম, এরকম কিছু না আর কি। জি। এই হচ্ছে বিষয়। এরপর অর্ণব, তাহলে ভাইয়া মোটামুটি যদি ডিসেম্বর মাসের 4 তারিখে হয়, তোমরা যারা আমাদেরকে শুনছো একটু খেয়াল করে শোনো, আমরা এই বছর এই মাসের এই তারিখ থেকে যদি হিসাব করি, আজকে আগস্ট মাসের 13 তারিখ, ভাইয়ার কথা অনুযায়ী যদি ডিসেম্বরের 4 তারিখে ভর্তি পরীক্ষা হয় ভাইয়া,
তাহলে ওরা সব মিলিয়ে সময় পাচ্ছে মোটামুটি 3 মাস 20 দিনের মতো। হ্যাঁ, সেপ্টেম্বর, 3.5 মাস অক্টোবর, নভেম্বর বলতে পারি ফুল আমরা। 3 মাস পাচ্ছে, আর এদিকে যদি ধরো 3.5 মাস আর কি। 3.5 মাসের মতো, জি। হ্যাঁ। তাহলে ভাইয়া এইবার নেক্সট কোশ্চেন যেটা আসে, আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। দ্যাট মিন্স ভাই আমরা যখন এসএসসি তে ছিলাম, তখন আমরা 2 বছর 1 মাস যাবত একটা সিলেবাস পড়তাম, মনে হতো কত বড় সিলেবাস, শেষ করতে পারছি না। এইচএসসি তে যখন উঠলাম, মোটামুটি তার থেকে 2 মাস কম সময় কিন্তু আমরা এর থেকে অনেক বড় একটা সিলেবাস শেষ করেছি। জি। এই পুরো সিলেবাস, তার সাথে আবার অ্যাডজাঙ্ক্ট হিসেবে জিকে এবং ইংলিশ, এই সমস্ত টপিক ওদেরকে শেষ করতে হবে মাত্র 3.5 মাসের মধ্যে। তাহলে প্রথম এখানে হচ্ছে ভাই 2টা প্রশ্ন। সবার যেটা কমন প্রশ্ন সেটা হচ্ছে শেষ হবে কিনা। হ্যাঁ। আর যারা একটু সিরিয়াস বা যাদের একটু ভালো রেজাল্ট করার ইচ্ছা ভাইয়া, তাদের প্রশ্ন হচ্ছে শেষ হওয়ার পরে রিভিশন দেওয়া সম্ভব হবে কিনা। আচ্ছা, প্রথমত আমি যেটা বলবো যে তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিয়েছিলে, মানে পরীক্ষা তো অলরেডি শেষ হয়েছে, সেই হিসেবে কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরেই নিই প্রত্যেকটা চ্যাপ্টারে যে ওগুলো ইন্টারমিডিয়েটের সাথে অ্যাডমিশন টেস্টের পড়া টপিক ম্যাচ করে, অতএব তোমার অনেকটা পড়া হয়ে গিয়েছে, এটা এই অর্থে। কিন্তু যেহেতু ইন্টারমিডিয়েট এক্সাম এবং অ্যাডমিশন টেস্টের কোশ্চেনের প্যাটার্নের মধ্যে ভিন্নতা আছে, এবং কিছু কিছু চ্যাপ্টারে বা অনেকগুলো চ্যাপ্টারে একেবারে বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে, জুলজি বোটানির ক্ষেত্রে বইয়ের ভিতর থেকে প্রশ্ন হয়, সেই জন্য আমাদের একেবারে ডিটেল পড়তে হয় আর কি। হ্যাঁ, আর ইংরেজির ব্যাপারে আমি ওরকম সমস্যা মনে করি না, কোনো টেনশন করার কোনো কিছু নাই। সাধারণ জ্ঞানের যে বিষয়টা, এইটা আসলে সবারই আগে থেকে তো ওরকমভাবে পড়া নাই, দ্যাটস ওয়াই সবাই এটা নার্ভাস থাকে যে এটা কতটুকু কী পড়বো, বাংলাদেশ আন্তর্জাতিক অনেক বিষয় ব্যাপারটা সব মিলিয়ে। আমি ধরো যেমন কোভিড টাইমে তখন কিন্তু ওই ব্যাচের জন্য 2020-21 ওরা কিন্তু অনেক সময় পেয়েছে, ওগুলোকে বাদ দিই। এর আগে যদি আমি ধরি ধরো 2016-17 বা তারও আগের ব্যাচগুলোতে এরকম কিন্তু অ্যাভারেজ 3 মাস, 3.5 মাস, 4 মাস এটা ছিল সেই হিসেবে। এবং আমরা নিজেরা মেডিকেল পক্ষ থেকে টিচার্স প্যানেল আমরা যেভাবে আলোচনা করেছি, সেই হিসেবে কোর্স অবশ্যই শেষ করতেই হবে, নাকি শেষ না করে তো আর হবে না, শেষ হবে। এবং রিভিশনও ঠিকমতো দেওয়া সম্ভব আমাদের এইটুকু বর্ষ, যদি ডিসেম্বরের 4 তারিখ পরীক্ষা হয়। এখন এইটাকে আমরা কিভাবে প্ল্যান করব সেটা নিয়ে আমাদের একটা প্রস্তুতি আছে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা খুবই মানে সুন্দর প্ল্যানের মধ্য দিয়ে তুমি শেষ করতে পারবা। কারণ এটা তো সময়ে সময়ে কখন রিভিউ এক্সাম নেওয়া দরকার, কখন মান্থলি এক্সাম নেওয়া দরকার, এগুলা নিয়ে আমরা চিন্তা ভাবনা করে একটা ফরম্যাট দাঁড় করিয়ে ফেলেছি। সেই হিসেবে আমরা মনে করি তোমাদের এখানে ভয়ের কোনো কিছু নাই। অর্ণব। ইনশাআল্লাহ ভাইয়া। এবার আমরা যদি একটু চলে যাই ভাইয়া, জি। এই বছর কিছু কারণে, সেটা কাঙ্ক্ষিত হোক বা অনাকাঙ্ক্ষিত হোক, স্টুডেন্টদের অনাকাঙ্ক্ষিত স্টুডেন্টদের মানে স্টুডেন্টদের তরফ থেকেও এটা আমি মনে করি যে ভাইয়া এখানে আসলে কাউকেই দোষ দেওয়ার বা কাউকেই আসলে খুব বেশি কোনো কিছু করার কিছু নাই। তবে কিছু সাবজেক্টের কোয়েশ্চেন নিয়ে স্টুডেন্টদের মনে একটু অনুযোগ, অভিযোগ বা একটু ভয় আছে। জি। তো জিপিএ এর ব্যাপারটা ভাইয়া, মানে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্টুডেন্টরা যে জিনিসটা নিয়ে সবসময় আমাদেরকে জিজ্ঞাসা করতো, সবসময় যেটা ভয় পেত, জি। এই বছর ভয়টা আরো বেশি যে এইচএসসি তে যদি আমার জিপিএ 5 না আসে, বা যারা খুব ভালো স্টুডেন্ট যদি গোল্ডেন এ প্লাস না আসে, তাহলে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টের কোনো এফেক্ট পড়বে কিনা, বা আমি যাদের একটু পরীক্ষা খারাপ হয়েছে ভাইয়া, তাদের কমন কোয়েশ্চেন হচ্ছে এসএসসি এইচএসসির জিপিএ কত থাকলে মেডিকেল ভর্তি পরীক্ষা আমি কনফিডেন্টলি বসতে পারবো বা আমার চান্স পাওয়ার একটা সুযোগ তৈরি হবে। তাহলে ভাই জিপিএ এর সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার মার্কস বা প্রস্তুতির সম্পর্কটা কি ভাই? এটার ব্যাপারে আপনি যদি ওদেরকে কিছু আচ্ছা, ক্লারিফিকেশন। এইখানে আমার কাছে মনে হয় যে বর্তমান সিচুয়েশনে মানে 2026 ব্যাচ ইন্টারমিডিয়েট পরীক্ষা যেভাবে ফেস করেছে, স্বাভাবিকভাবেই এটা তো মানে পরীক্ষার কোশ্চেনের কিছু ভুলভ্রান্তি ছিল, মানে আমাদের এটা স্বীকার করতেই হবে। এবং সেটার আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের এটা একটা প্রবলেম তো ফেস করতেই হয়েছে। তো যাই হোক, পরীক্ষা তো শেষ হয়ে গেছে। এখন এই পরিপ্রেক্ষিতে এসএসসি এইচএসসি জিপিএ তো দরকার তোমার, এটাকে মাল্টিপ্লাই করে একটা মার্কস আসে, দেন আবার 100 মার্কসের এমসিকিউর জন্য যেটা আমরা প্রিপারেশন নিব। তো আমি যে কথা বলে এটাকে আমার মনে হয় একটা সিদ্ধান্তে যেতে চাই, সেটা হলো যে যেটা অপরিবর্তনযোগ্য সেটা আমাদের ডিসকাশন টেবিলে আসতে পারে, কিন্তু সেটা আমাদের যেন কোনোভাবেই বিচলিত না করে, আমাদের কোনোভাবেই যেন নার্ভাস না করে, সেটা যেন আমাদের কোনোভাবেই স্ট্রেসের কারণ না হয়। অর্ণব, আমি একটু ক্লিয়ার করে বলি, ধরো কেমিস্ট্রি এক্সাম ইন্টারমিডিয়েটের কারো যদি খারাপ হয়ে থাকে, এখন আমি আর তুমি এখানে যতই আলোচনা করি, এটা কি কোনোভাবে চেঞ্জ করা সম্ভব? খাতাটা রিচেক হইতে পারে রেজাল্টের পরে, ধরো ম্যাথের ব্যাপারে অথবা ফিজিক্সের কোশ্চেন নিয়ে যেটাই হোক না কেন। তার মানে ওই আলোচনা বা জিপিএটা কত আসতে পারে না পারে, সেটা এখন আমরা যত এগুলো নিয়ে কথা বলি, ওই
জিপিএ যেটাই আসবে এটা কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না। চেঞ্জ যেটা করা সম্ভব সেটা হলো আমি যদি জিওলজি, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স এখানে যদি আমাদের আজমত স্যার, আমাদের হাসান স্যার এবং হাজারি স্যার, ইসাক স্যারের বই খুব ভালো করে, খুব যত্ন করে যদি পড়তে পারি, সাধারণ জ্ঞান আমি যদি খুব সুন্দরভাবে স্মার্টলি বিগত বছরের প্রশ্ন থেকে শুরু করে সব কিছু যদি সুন্দরভাবে পড়তে পারি, ইংরেজি আমার যথেষ্ট পরিমাণে যতটুকু আগের একেবারে ক্লাস 1 থেকে যতটুকু প্রিপেয়ার্ড আমরা, এইটা মিলিয়ে খুব ভালো নাম্বার পাওয়া সম্ভব। সেইটা পরিবর্তনযোগ্য। মানে আমি যদি এখন পড়া ঠিকভাবে না পড়ি তাহলে মেডিকেল এমসিকিউ নাম্বার কম আসবে, যদি পড়া ঠিকভাবে আমি পড়ি তাহলে ভালো আসবে। তাহলে যেটা অপরিবর্তনযোগ্য, যেটা নিয়ে আমাদের আসলে আলোচনা করে কোনো ধরনের কোনো কিছু হবে না, সেটা নিয়ে আমরা যেন কোনোভাবেই স্ট্রেসের মধ্যে না পড়ি। আর জিপিএ যেটাই আসুক না কেন, এইটা যেহেতু মাল্টিপ্লাই করার পর একটা মার্কস আসে, সেখানে 2, 3, 4, 5 যদি কমে যায়, আনফর্চুনেটলি ধরলাম যে কারো কোনো একটা সাবজেক্টে তোমার 80 কম আসছে, যদি কমেও যায় তাহলে তার টার্গেট থাকবে যে মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউর জন্য আমি এমনভাবে কি প্রিপেয়ার্ড হতে পারি না যে 85+ নাম্বার থাকবে। এখন কেউ কেউ বলবে যে 85+ নাম্বার পাওয়া মানে হচ্ছে টপার হয়ে যাওয়া বা ডিএমসিতে থাকা, তাহলে এটা তো খুবই এক্সেপশনাল। তো এক্সেপশনাল তো তোমাকে হতেই হবে যদি তুমি চান্স পেতে চাও। যখন আমরা দেখি 1 লাখ থেকে 1,20,000 থেকে 4,000, 4,500 অথবা 5,000 চান্স পায়, তারা এর প্রত্যেকেই তো এক্সেপশনাল। অতএব তোমাকে এক্সেপশনাল হওয়ার জন্য ওরকম নাম্বার পেতে হবে, এবং সেটা যদি তুমি পাওয়ার মতো প্রস্তুতি নাও, তাহলে এখানে যদি কোনো কারণে এইচএসসি জিপিএতে আল্লাহ না করুক যদি কোনো কারণে তোমার এক্সপেকটেশন যদি ম্যাচ না করে, তাহলে সেটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ দিয়ে কভার করা সম্ভব। অতএব আমরা এটা নিয়ে আলোচনার টেবিলে আসবে, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ যেন না হয়, এটা আমার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে এটা একটা আর্নেস্ট রিকোয়েস্ট তোমাদের প্রতি। এবং আমি ওভারঅল বলি, মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই স্টাডি লাগবেই, একটা সুন্দর প্ল্যানের মধ্যে, রুটিনের মধ্যে লাগবে অফকোর্স। কিন্তু সেকেন্ড যে বিষয়টা আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসি না, অথবা কম গুরুত্ব দিয়ে নিয়ে আসি, সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আমি বিগত অনেক বছর, প্রত্যেক বছরই পেয়েছি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওই অর্থে তার স্কুলে ব্রিলিয়ান্ট রেজাল্ট ছিল, কলেজে সে টপার ছিল, কিন্তু অ্যাডমিশন টেস্টে গিয়ে খুব ভালো করছে রেগুলার, লাস্টের দিকে গিয়ে সে এমন একটা মিসম্যানেজমেন্ট করে ফেলছে, অথবা প্রত্যাশার চাপ, যে কোনো কারণেই হোক না কেন, পরীক্ষার হলে 1 ঘন্টা সে কিন্তু তার জানা উত্তর ভুল করে আসছে, এরকম রেকর্ড আছে। তো এটা কেন হয়? এটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে এই স্ট্রেসের কারণ যেসব জিনিস হবে এবং যেটা অযৌক্তিক হবে, যে হ্যাঁ আমি কেমিস্ট্রি, জৈব রসায়ন এই চ্যাপ্টার আমি ভালো মতো বুঝি না, ওকে ফাইন, এইটা স্ট্রেস আমি আসছে, আমি এটা কীভাবে সলভ করতে পারি, যেটা সমাধানযোগ্য সেটা আমরা আমলে নিব, কিন্তু যেটা সমাধানযোগ্য না সেগুলা নিয়ে চিন্তা করে তোমার পড়া নষ্ট করবা না, এটা রিকোয়েস্ট। মেডিকোতে পড়ো কি নাই পড়ো, অর্ণব। ভাইয়া আমরা মোটামুটি শুনলাম তো। স্টুডেন্টরা, তোমরা যারা আমাদেরকে শুনছো, এই ব্যাপারে ভাইয়া আপনি তো যেহেতু বললেন স্টুডেন্টদের উদ্দেশ্যে, ভাইয়া একটা সময় আমি যখন ছোট ছিলাম তখন টিচাররা আমাদেরকে বেত্রাঘাত করতেন কিছু হলেই। আমরা টিচারদের ভয়েই স্কুলে যাওয়ার আগে সমস্ত পড়া শেষ করে যেতাম। যুগ পাল্টালো, যুগ পাল্টানোর সাথে সাথে ভাই এখন স্টুডেন্টদেরকে প্রথমে আমরা উপদেশ দিতাম, পরে ওদের উদ্দেশ্যে আমরা আহ্বান জানাতাম। এখন আসলে স্টুডেন্টদের যে সেন্সিটিভিটি, ওয়েল টিচাররা ইটস ভয় দ্য পায় চেঞ্জ অফ নাকি? দ্য টাইম। হ্যাঁ, এটা আমরা এই জন্য ভাইয়া আমরা ওদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, এখন তোমরা বাচ্চারা যারা শুনছো, তোমাদের উদ্দেশ্যে ধরো আমি রিকোয়েস্ট করতে পারি। রিকোয়েস্ট করলে তোমরা বলবা যে ভাই আপনি যখন চান্স পাইছেন তখন তো আমরা স্কুলে পড়তাম, তাহলে আপনার রিকোয়েস্ট আমরা কেন শুনবো? তাহলে ভাইয়া রিকোয়েস্ট তোমাদেরকে করবে এমন 2 জন মানুষ, যার মধ্যে প্রথমে ডাক্তার জনি ভাই আছেন। ভাইয়ার পড়ানোর অভিজ্ঞতা 22 বছর। আমি আশা করি তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের কারোর বয়স 22 না। দ্যাট মিনস তুমি এই পৃথিবীর আলো দেখার আগে থেকেই ভাইয়া আমাদেরকে পড়াচ্ছেন। সো ডেফিনেটলি আমি আশা করি ভাইয়ার রিকোয়েস্ট তোমরা ফেলবা না, 1 এবং 2 নাম্বার, ভাইয়া স্টুডেন্টরা ফ্যামিলিয়ারিটি পছন্দ করে। এক্স্যাক্টলি। ওরা সবসময় চায় যে আমাদের আগের বছর যে সবচেয়ে ভালো রেজাল্ট করছে তার কথাটা একটু শুনে দেখি, তাহলে ভাইয়া যেটা বলবে ওটাই আমি করব। আপনারা বাকি যারা বুড়া হয়ে গেছেন আপনাদের কথা আমরা শুনবো না। তো তাহলে আচ্ছা। আমি ভাইয়া আপনার এই যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টের পার্ট হওয়ার জন্য, মানে স্টুডেন্টদের উদ্দেশ্যে, তোমাদের উদ্দেশ্যে আমাদের জি। হাম্বল রিকোয়েস্ট কনভে করার জন্য শান্তকে ডেকে নিতে চাই। শান্তকে তোমরা সবাই চিনো, আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার আশা করি ভাইয়া কোনো দরকার নাই। তাহলে ভাইয়া এবং শান্ত তোমাদের উদ্দেশ্যে কিছু রিকোয়েস্ট রাখবে। আমার তরফ থেকে রিকোয়েস্ট, তোমরা দয়া করে রিকোয়েস্টটা রাখার চেষ্টা করো। শান্ত। থ্যাংক আচ্ছা, ইউ থ্যাংক অর্ণব ইউ ভাই। শান্ত। আমি আমার রিকোয়েস্ট যেটা আর কি আমার পক্ষ থেকে, এটা তুমি তোমার মতো করে তুমি একটু এক্সপ্লেইন করো জিনিসটা। সেটা হচ্ছে, আমি সবসময় যতগুলা অলিম্পিয়াডের প্রাইজ গিভিং সেরেমনি হয়েছে, এর আগে লাইভে কথা বলেছি, এগুলো তো আসলে খুবই পরিচিত কথা। মানে আমাদের এমন কি কথা আমরা বলতেছি যেটা স্টুডেন্টরা জানে না?
আমরা এমন কি নতুন কি বলতেছি যেটা এতদিন তারা শোনে নাই? কোনো কিছুই অজানা না, কোনো কিছুই নতুন না। কিন্তু সমস্যা হচ্ছে ওই জায়গায় আমরা যা বলি সেটা আসলে প্রপারলি সবাই মানার চেষ্টা করে কিনা। শান্ত, আমার ১ম রিকোয়েস্ট হচ্ছে স্টুডেন্টরা যেন কোনো কারণে এই যে মাত্র প্র্যাকটিক্যাল কতগুলো কলেজে শেষ হয়েছে, ২-৩ দিনের মধ্যে আরো কতগুলো কলেজে শেষ হবে। কোনো কারণেই রিল্যাক্স যেন না হয়ে যায়। এটা সবাই বলে, আমরাও বলতেছি কারণ এটা অনেক ইম্পোর্টেন্ট। শান্ত, তুমি যদি এটা তোমার জায়গা থেকে তুমি একটু সবাইকে আরো একটু সতর্ক করো, অথবা তোমার আরো কোনো রিকোয়েস্ট যদি থাকে সেটা বলো। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমার মেডিকেল অ্যাডমিশন জার্নিতে যদি বলি যে ২-১টা পয়েন্ট যেটা আমাকে সবচেয়ে বেশি অন্যদের থেকে এগিয়ে রেখেছে, তার মধ্যে একটা ছিল হচ্ছে যে আমি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে তেমন কোনো বিরতি নেই নাই। আমাদের যেদিন লাস্ট পরীক্ষা ছিল হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, ওই হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষার দিয়ে এসে আমি হচ্ছে একটা রুটিন করে ফেলছি যে আগামী আমার যে অ্যাডমিশনের ৩ মাস সময় ওইটা আমি কীভাবে ইউটিলাইজ করব। এবং আমার কাছে একটা প্রপার প্ল্যান ছিল যে আমার কোনো টাইম ওয়েস্ট করা যাবে না। তো হচ্ছে আমার যেহেতু হায়ার ম্যাথ সেকেন্ড পেপার লাস্ট পরীক্ষা ছিল, ওই দিনই আমার একটা প্রপার প্ল্যান রেডি যে আমি কীভাবে পড়াশোনা করব। তো আমাদের ক্ষেত্রে ভাইয়া স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে ওরা হচ্ছে ফার্স্টের দিকে পরীক্ষাটা দিয়ে কয়েকদিন একটু বিরতি নেয়। এখন হচ্ছে আমরা তো এইচএসসিতে একটা পড়াশোনা ফ্লোতে থাকি, কিন্তু যখন দেখা যায় আমরা একটা বিরতি নিয়ে ফেলি, আবার হচ্ছে পড়াশোনায় কামব্যাক করাটা অনেক মানে টাফ হয়ে যায়, আবার পড়াশোনা ফ্লোতে ফিরে আসা অনেক টাফ হয়ে যায়। তো তোমরা এখন যারা লাইভটা দেখতেছো তাদের কাছে আমার একটা অনুরোধ, আসলে পড়াশোনা তো সবাই করে, কিন্তু ২-১টি পয়েন্টে হচ্ছে মেডিকেলের অ্যাডমিশনে কিন্তু তোমাকে অনেক এগিয়ে রাখবে। এই পয়েন্টগুলো হচ্ছে কি, একটা হচ্ছে তুমি কত আগে শুরু করলা এবং তোমার একটা প্রপার প্ল্যান মাফিক সব কিছু শুরু করা। তাহলে তোমরা একটু চেষ্টা করবা, এখনও যারা শুরু করনি বা যারা শুরু করছে তারা তো অবশ্যই ভালো করবে, যারা এখনও শুরু করনি তারা চেষ্টা করবে আজকে লাইভের পর থেকেই তোমরা কিভাবে পড়াশোনা করবে আগামী ৩ মাস ওই প্ল্যানটা রেডি করে তোমরা পড়াশোনাতে নেমে পড়ো। কারণ হচ্ছে এই টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে তোমাদেরকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। কারণ পরীক্ষা তো ভাইয়া হচ্ছে ১,২২,০০০ স্টুডেন্ট পরীক্ষা দেয়, পড়াশোনাও মোটামুটি অনেকেই করে। তাহলে হচ্ছে ভাই এই টেকনিক্যাল বিষয়গুলোতে যারা ফোকাস করতে পারবে আমার মনে হয় তারা ভালো করতে পারবে। এক্স্যাক্টলি। তার মানে দেরি করে শুরু করার ব্যাপারে সবাই বলে, আমাদের একই কথা পুরো টিচার্স প্যানেল আমরা এখানে যারা আছি তাদের পক্ষ থেকে। এবং শান্ত, মানে আমার মনে হয় আরেকটা বিষয় একটু আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট, এটার ব্যাপারে তোমার মতামত একটু জানতে চাই। ভাই আমি তো বলছিলাম যে ২-৩টা পয়েন্ট, তার মধ্যে এটাও একটা ছিল। হ্যাঁ, কারণ আমি এর আগেও অনেক লাইভে বলেছিলাম এই বিষয়টা যে আমি হচ্ছে ফার্স্টের দিকে ভাইয়া এই ফোন ছিল আমার কাছে, তো ওই ফোনটা নিয়ে যখন আমি একটু পরীক্ষা দিতাম তখন হচ্ছে দেখতাম যে সোশ্যাল মিডিয়াতে একটু ঢুকতেছি একটা মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য, তারপর হচ্ছে ১০ মিনিট ২০ মিনিট চলে যাচ্ছে এরকম ভাইয়া। তো আমি তারপর বুঝলাম যে আসলে আমার পরীক্ষা দিচ্ছে হচ্ছে আমি ৩০ মিনিট ৪০ মিনিট, আবার সোশ্যাল মিডিয়াতে চলে যায় ৩০ মিনিট ৪০ মিনিট। তাহলে এই কাজটা করতে গিয়ে ভাই হচ্ছে আমার অনেক সময় লস হয়ে যাচ্ছে ফার্স্টের দিকে। যখন আমি এটা বুঝলাম তখন হচ্ছে আমি এই বিষয়গুলো একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলাম। তখন হচ্ছে ভাই আমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিই এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে ওইগুলো ডিঅ্যাক্টিভেট করে হচ্ছে ক্লাসগুলো করা শুরু করি। এবং হচ্ছে যখন যেহেতু অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে এবং অনলাইনে অনেকবার পরীক্ষা দেওয়া যায়, তো অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য মেডিকোতে ভাই ওয়েবসাইটে যেহেতু পরীক্ষা দেওয়া যায় হচ্ছে ইএমএস লগ ইন করে, তো ওইখানে লগ ইন করে যেহেতু পরীক্ষা দেওয়া যায় সোশ্যাল মিডিয়ার খুব একটা দরকার হতো না। ওই অ্যাক্টিভিটিসগুলো ভাই কমিয়ে আনার পরে আমি দেখছি যে হচ্ছে আমার পড়াশোনার টাইমটা হচ্ছে ভাই প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কারণ হচ্ছে আমার কোনো তো ভাইয়া খাবার, তারপর হচ্ছে নামাজ, তারপর হচ্ছে ঘুমানো, এ বাদে তো ভাই আর কোনো কাজ নেই। তাহলে হচ্ছে ভাই আমি অনেক টাইম পাইছি পড়াশোনার জন্য, যেটা হচ্ছে আমাকে মনে হয় যে অন্যদের থেকে সবচেয়ে বেশি এগিয়ে রাখছে এই বিষয়টা। সেটাই। এবং এখানে মানে আমি বলতে চাই এইভাবে যে ধরো আমাদের মেডিকোর অনলাইন ব্যাচে যে প্রিপারেশন বা আমরা যেভাবে কোর্স মেনটেন করব, সেখানে কিন্তু কাউকে ফেসবুকে লগ ইন করতে হবে না, ঠিক আছে? অতএব তার কোনোভাবে এই ফেসবুকে ঢুকে রিলসের মহাসাগরে ঢুকে জীবন নষ্ট হয়ে যাবে এটা হবে না। এবং আমি আসলে একটা জিনিস বলি, এটা হয়তো মানে ধরো এমন একটা সিচুয়েশন, এগুলো বলতে গেলে অনেক সময় সবাই পছন্দ করবে সেরকম না। সে হচ্ছে তুমি পড়ালেখা কম করো, অসুবিধা নাই। পড়ালেখা না করলেও হয়তো ঘুমাচ্ছ, তাও ঠিক আছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে অন্তত ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত তোমার অ্যাক্টিভিটিস যেন না থাকে, একেবারে সীমিত যদি প্রয়োজন হয় সেটা থাকে। কারণ একবার এখানে তুমি লগ ইন করে ফেললে তাহলে কিন্তু ওখান থেকে বের হয়ে আসা টাফ। এটাতে আমাদের শ্রদ্ধেয় অভিভাবকরা খুশি হয় এই কথা বললে, স্টুডেন্টরা মন খারাপ করে। কিন্তু স্টুডেন্টদেরকে বলবো যে সময়ের ১ ফোর, অসময়ের ১০ ফোর। অতএব এটা বুঝে কাজ করা উচিত আমার কাছে মনে হয়। শান্ত?
জি ভাইয়া, আমরা যে পয়েন্টগুলো নিয়ে এখন কথা বললাম, এগুলো হচ্ছে পড়াশোনা তো সবাই করে। এই পয়েন্টগুলো হচ্ছে তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। তোমার মেরিট পজিশনটা অন্যদের থেকে বেটার করতে হেল্প করবে। তাহলে তোমরা একটু চেষ্টা করবা এই বিষয়গুলো, এবং আমি যে ২ টা পয়েন্টে বিশেষ করে কথা বলেছি, এগুলো যেহেতু আমার নিজের লাইফে আমি দেখেছি যে এগুলো আমাকে হেল্প করেছে, তোমরাও চেষ্টা করবা এইগুলো ফলো করার জন্য। এবং আশা করি তোমরা হচ্ছে তোমাদের যেহেতু সামনে অ্যাডমিশন জার্নি, তোমরা হচ্ছে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবা এবং চেষ্টা শান্ত, করবা তুমি তোমার নিজের স্বাস্থ্য খেয়াল রাখো একটু, ঠিক আছে? আচ্ছা, আমাদের আলোচনার এই অংশের মধ্যে আমি ইসমাম সাকিব অর্ণব এবং ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার, মেডিকেল একাডেমি কোর্স কোঅর্ডিনেটর, তাদেরকে পরবর্তী যে টপিক সেই টপিক নিয়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ভাই। আমরা আজকের প্রোগ্রামের এই পর্যায়ে কথা বলবো মেডিকোতে আসলে আমরা স্টুডেন্টদেরকে কি কি সার্ভিস দিই এটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা অর্ণব কথা বলি আসলে আমাদের কোর্স জি, প্ল্যানটা নিয়ে, যে ভাইয়া। আমরা এটা কিভাবে সাজাই। জি। এটা নিয়ে আমি একটু সবার উদ্দেশ্যে বলতে চাই যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য যে তারিখ সেটা ঠিক রেখে তার মোটামুটি ১ মাস আগে আমাদের প্রিপারেশন যেন ভালোভাবে শেষ হয়, যেন আমরা শেষ মাসটা মডেল টেস্ট দিয়ে যেন নিজেদেরকে যাচাই করতে পারি। এইভাবেই আসলে আমরা আমাদের টোটাল যে সিলেবাসটা সেটাকে নির্ধারিত সংখ্যক লেকচারে ভাগ করেছি, যেন সুন্দরভাবে সুষমভাবে স্টুডেন্ট যেন প্রতিদিনই নির্ধারিত পরিমাণ প্রেশার নিয়ে যেন অল্প অল্প করে প্রেশার নিয়ে যেন তার কোর্সটা শেষ করতে পারে। জি। না কোর্সটা খুব বেশি সংক্ষিপ্ত, না কোর্সটা খুব বেশি দীর্ঘায়িত, এরকম আমরা স্টুডেন্টদের জন্য আমরা চিন্তা করি না। কারণ হচ্ছে যদি এমন হয় যে কোর্সটাই বেশি দীর্ঘায়িত হয়ে গেল, আমরা প্রতিদিন অল্প অল্প করে পড়ালাম, দেখা গেল মডেল টেস্টের জন্য টাইমই পেল না, অথবা দেখা গেল এরকম হইলো যে না আমরা কম দিনেই শেষ করে দিলাম, স্টুডেন্ট আসলে ক্লাসের পড়া ধরতেই পারলো না, সেটা যেন না হয়। তা আমাদের কোর্স প্ল্যানটা কিন্তু ওইভাবেই সাজানো হয়েছে। কেমন? অফলাইনে আমাদের টোটাল লেকচারটাকে আমরা 43 লেকচারে ভাগ করি, যেখানে 32টা লেকচার থাকে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর। জি। ইংলিশ এবং জেনারেল নলেজের উপর 11টা লেকচার থাকে। তো অনলাইনে যখন আমরা এই কোর্সটা রান করাবো, আমরা ঠিক সেইমভাবেই আমাদের লেকচার প্ল্যানটাকে সাজাবো, যেন অনলাইনেও যেন স্টুডেন্টের ওই প্রেশারটা যেন ইভেনভাবে যেন ডিস্ট্রিবিউট হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু জিকে এবং ইংলিশের ওপর এখন টোটাল মার্ক হচ্ছে 30, যেটা আগে ছিল 25, এই জন্য স্টুডেন্ট যেন প্রথম থেকেই জিকে এবং ইংলিশ ভালো করে পড়ে, সেটার জন্য আমরা প্রত্যেকটা লেকচারের সাথে, ধরো তুমি আজকে পরিপাক এবং শোষণ পড়ছো, তার সাথে আমরা জিকের অল্প একটু পার্ট অ্যাড করে দিব, ইংলিশের অল্প একটু পার্ট অ্যাড করে দিব, যেটা তুমি মেডিকোর বই থেকে পড়ে নিতে পারবে। এবং সেটার পড়ার সময় তোমার যদি কোনো হেল্প লাগে, তোমার যদি কোনো টপিক বুঝতে হয়, সেটার জন্য আমাদের প্রি রেকর্ডেড ক্লাস মেডিকোর সার্ভারে থাকবে, যেখান থেকে তুমি শুধু ওই সিলেক্টিভ টপিকটা বুঝে নিতে পারবে। কেমন? এটা কিন্তু আমরা প্রত্যেক লেকচারের সাথেই রেখেছি, যেন প্রতিদিনই একজন স্টুডেন্ট রেগুলার পড়ার পাশাপাশি যেন অল্প অল্প করে জিকে এবং ইংলিশ পড়তে পারে। পাশাপাশি জিকে এবং ইংলিশের ডেডিকেটেড লেকচার তো থাকছেই, ঠিক আছে? তো কোর্স প্ল্যানের পরে যেটা আসলে আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমরা বইটা কিভাবে পড়ব। অর্ণব জাতীয় মেধায় ফার্স্ট হয়েছে। অর্ণব ভালোভাবে জানে যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা বইয়ের সব পাতার সবগুলা লাইন কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ না। দাগানো বই একজন স্টুডেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে, এটা নিয়ে অর্ণব যদি একটু কিছু বলো। থ্যাংক ইউ ভাইয়া। তো বাচ্চারা যারা আমাকে শুনতে পাচ্ছ, তোমরা একটু খেয়াল করো, আমাদের এখানে পিছনে স্মার্ট বোর্ডে একটা পেজের ছবি আসছে। পেজটা খুবই পরিচিত, তোমরা সবাই পড়েছ, সেলুলোজের ব্যবহার। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে এখানে কিছু শব্দ বা কিছু লাইন আমরা সবুজ কালি দিয়ে মার্ক করেছি, তার পাশে বাম পাশে বড় করে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে 3 স্টার দেওয়া হয়েছে। তাহলে এটা কি মিন করে? তুমি যখন একটা বই পড়ছো, একটা চ্যাপ্টার পড়ছো বা একটা টপিক পড়ছো, প্রত্যেকটা লাইন, ভাইয়া যেটা বললেন যে প্রত্যেকটা লাইন সমানভাবে গুরুত্বপূর্ণ না। তুমি যদি এই 3.5 মাসে এতগুলা বইয়ের প্রত্যেকটা লাইন পড়ে প্রত্যেকটা লাইন মুখস্থ করতে চাও, তাহলে কোনোভাবেই তোমার সমস্ত লাইন মুখস্থ তো হবেই না। এত ইনফরমেশনের ভিড়ে তোমার আসল যে তথ্যগুলো দরকার সেগুলো হারিয়ে যাবে। মেডিকোর সমস্ত বই দাগানো হয় ডাক্তার জনি ভাইয়ার সরাসরি তত্ত্বাবধানে। জাস্ট টু লেট ইউ নো যে ভাইয়ার যে 22 বছরের দীর্ঘ টিচিং এক্সপিরিয়েন্স, এটার মাধ্যমে ভাইয়া বইটাকে দুইভাবে সর্ট করেন। ফার্স্ট অফ অল ভাইয়া বইটা নিয়ে বসে বিগত বছরে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে কমলা কালি দিয়ে মার্ক করেন। তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া এই স্লাইডে কেন কোনো কমলা কালি নাই? কারণ এই পেজ থেকে এখনো পর্যন্ত মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে নাই।
তাহলে ভাইয়া সবুজ কালিগুলা কি? সবুজ কালি আমি তোমাদেরকে যেটা বললাম যে টপিক বা যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেই পার্টটুকু শুধুমাত্র তুমি সবুজ কালি দিয়ে পড়বা। জাস্ট লুক অ্যাট দিস। আমি যদি আরেকটু ইন ডিটেলসে যাই, যে সেলুলোজের ব্যবহারের 3 নাম্বার পয়েন্টে দেখো তোমরা খেয়াল করো লেখা আছে যে এটি নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। এখন তুমি এত কিছু পড়ার থেকে জাস্ট যদি তোমার নাইট্রেট বিস্ফোরক কথাটা মনে থাকে, তাহলে কিন্তু তোমার জন্য রিক্যাপিচুলেট করা সহজ, পরীক্ষার হলে যেয়ে বুঝতে পারাটা সহজ। এই জন্য আমরা জাস্ট ম্যাজিক পার্টগুলা, চুম্বক অংশ সেগুলোকে আমরা সবুজ কালি দিয়ে মার্ক করি। এবং আরেকটা জিনিস, সেটা হলো পাশে 3 স্টারটা কি, সবুজ কালি দিয়ে মার্ক করা অনেক লাইন তোমরা পাবা, বাট তারপরেও এমন কিছু প্যারা, এমন কিছু পেজ থাকে যে পেজের প্রত্যেকটা লাইনই আসলে ভালো করে পড়া উচিত। এই জন্য আমরা এই টপিকটা হচ্ছে 3 স্টার দিয়েছি, বিকজ আমরা মনে করি যে আগের কোনো বছরে এই পেজ থেকে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন না আসলেও এই বছর বা সামনের যে কোনো বছর এই পেজ থেকে প্রশ্ন আসতে পারে। যেহেতু এটা ইম্পর্টেন্ট টপিক, দ্যাটস ওয়াই 3 স্টার। এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা মার্ক করেছি সবুজ কালি দিয়ে। তো বেসিক্যালি এইভাবে আমাদের প্রত্যেকটা বই, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক দাগানো। এইভাবে যদি তোমরা পড়ো, আমি যেটা আশা করি, অ্যাটলিস্ট ভাই আমি যেটা বিশ্বাস করি, যে ভর্তি পরীক্ষার যে 90 থেকে 95% কোয়েশ্চেন মোটামুটি গ্রিপের মধ্যে থাকে। 5 থেকে 10টা প্রশ্ন সবসময় থাকে যে প্রশ্নের উত্তর কেউই করতে পারে না, কখনো তারা দেখে নাই, কেউ শুনে নাই, কেউ জানে না। এইগুলা বাদে বাকি যে মোস্ট অফ দ্য কমন কোয়েশ্চেন আছে, এইগুলাতে তোমার কোনো জায়গায় তুমি আটকাবে না ইনশাল্লাহ। তোমাকে জাস্ট আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের বইটা সুন্দর করে পড়তে হবে ভাইয়া। অর্ণব চমৎকার করে বললো বইয়ের দাগানোর ব্যাপারটা। তার পাশাপাশি আমি একটু অ্যাড করতে চাই, বই ভালোভাবে শুধু দাগানো থাকলেই কিন্তু হবে না, তার সাথে সাথে তোমাকে এই বইটা কে পড়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে, সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। মেডিকোতে আমাদের এখানে যেই টিচাররা ক্লাস নেয়, আমরা কিন্তু একদম মেডিকেল কলেজে যারা প্রথম বছর ভর্তি হয়, চান্স পায় যারা ফার্স্ট ইয়ারে, যারা তাদের কিন্তু আমরা টিচার হিসেবে নেই না। যেমন জি। শান্ত কিন্তু আমাদের এবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। জি, শান্ত এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা ফার্স্ট হয়েছে, বাট শান্ত কিন্তু এই বছর মেডিকোতে ক্লাস নেওয়ার সুযোগ জি, পাবে না। জি। তা আমরা শান্তকে আগামী 2 বছর একটা রিগোরাস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাব, যেটা প্রতি বছর মেডিকো থেকে যারা ঢাকার 3টা মেডিকেলে চান্স পায় তাদেরকে আমরা একটা ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসি। তাদের অবশ্যই এক্স মেডিকো হতে হবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, তাদের 2 বছর মেডিকোর আন্ডারে থেকে মেডিকোর সিনিয়রদের ক্লাস করে, সিনিয়রদের কাছ থেকে ক্লাস নেওয়ার স্ট্র্যাটেজি বুঝে দেন তারা যখন মেডিকেলের 3rd ইয়ারে উঠবে, অ্যাটলিস্ট তখন তাদের তাদেরকে আমরা পারফরমেন্সের ভিত্তিতে আমরা তাদের মেডিকোতে ক্লাস নিতে দেই। জি। তার মানে তুমি যখন তোমার ক্লাসে তোমার সামনে একজন টিচারকে দেখছো অফলাইনে বা অনলাইনে, তিনি অলরেডি সারা বাংলাদেশে মেডিকেল অ্যাসপিরেন্টদের জন্য এই টপিকে সবচেয়ে ভালো জানেন। তার মানে তুমি সবচেয়ে ভালো টিউটরের কাছ থেকে তুমি তোমার বইয়ের টপিকগুলো বুঝতে পারতেছো। তোমার টিচার তোমাকে ক্লাসে এটা বলবেন কোন টপিক পড়তে হবে, কোনটা পড়তে হবে না, এবং এটাও বলবেন কিভাবে পড়তে হবে, কিভাবে পড়তে হবে না। তুমি কোন একটা টপিক, যেমন ধরো ফিজিক্সে অনেক টপিক বাদ দিয়ে যেতে হয়, কারণ মেডিকেলে সেখান থেকে প্রশ্ন হয় না। অনেক স্টুডেন্ট নার্ভাসনেসের কারণে সবই পড়তে যায়, ফলশ্রুতিতে দেখা যায় কি মূল পড়াটাই তার আসলে ভালো করে পড়া হয় না। তো তুমি যেই টপিকটা বাদ দিবা, পড়বা না, সেটা তোমার কনফিডেন্টলি বাদ দিতে হবে। কনফিডেন্টলি সেটা বাদ দিয়ে এড়ায় তোমাকে বাদ বাকি ভালো জিনিসগুলো পড়তে হবে। এটার জন্য তোমার আসলে একজন ভালো টিউটর দরকার, তোমার একজন ভালো পথ প্রদর্শক দরকার। জি। আমরা এখানে তোমাকে বেস্টটা প্রোভাইড করতেছি। এখন কথা হচ্ছে যে অনেক জায়গাতে আমরা শুনি যে আমাদের মেডিকেলের জন্য বায়োলজিতে বা জুওলজিতে মাল্টিপল রাইটারের বই পড়তে হয়, জি, তাই না? exactly. তো এখানে দেখা যায় যে অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান হচ্ছে তোমার সহায়ক বই নিয়ে আসে, যেখানে একসাথে সব রাইটারের বইয়ের তথ্য একসাথে করে দেওয়া আছে। জি। মেডিকোতেও আমরা এই ধরনের পাবলিকেশন করি। তো মেডিকোর সাথে বাদবাকি প্রতিষ্ঠানের পাবলিকেশনের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আমরা মূল রাইটারের বইটাকে কখনো ছাড়ি নাই। যেমন ধরো জিওলজিতে আমরা জানি আজমল স্যারের বই থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়, তো একজন স্টুডেন্ট মেডিকোর ক্লাসে জিওলজিতে আজমল স্যারের বইটাই পড়বে, বই থেকে দাগায় দাগায় পড়বে, তার বইয়ের তথ্যটা বইয়ের মতো করে মাথায় মেমোরাইজ হবে। এখন কথা হচ্ছে আজমল স্যারের বইয়ের বাইরে আলিম স্যারের বইতে, বা তোমার হচ্ছে বোটানিতে হাসান স্যারের বইয়ের বাইরে আজিবুর রহমান স্যারের বইতে, বা ফিজিক্সে ইসাক স্যারের বইয়ের বাইরে তপন স্যারের বইতে ওই যে অতিরিক্ত তথ্য কি আছে, সেই তথ্যগুলো একসাথে করে আমরা মেডিকোতে তোমাদের কিছু বই দিই, যেগুলোকে আমরা বিভিন্ন নামে ডাকি। যেমন আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বোটানির জন্য 4টা কম্পেনিয়ন বই আছে। কম্পেনিয়ন মানে কি? সঙ্গী। তোমার সঙ্গী বই মানে কিন্তু মূল বই না। মূল বইয়ের বাইরে অতিরিক্ত যে তথ্যগুলো লাগবে অন্যান্য রাইটারের বইতে, সেই তথ্যগুলোর জন্য তোমার জন্য অন্য বই কিনতে না হয়, অন্য বই যেন দেখতে না হয়, এই জন্য মেডিকো তোমাকে কম্পেনিয়ন বই 4টা প্রোভাইড করতেছে। পাশাপাশি 4টা
অনুশীলনের জন্য, তুমি পড়ার পরে তোমার পড়া ঠিক মতো হয়েছে কিনা এটা নিজেকে যাতে তুমি যাচাই করতে পারো, এটা বোঝার জন্য আমরা 4টা লেটস প্র্যাকটিস দিই। জিওলজি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য 4টা, পাশাপাশি একটা জিকের জন্য বই থাকে, একটা ইংরেজির জন্য বই থাকে, একটা কোয়েশ্চেন ব্যাংক থাকে, ফাইনাল রিভিশন থাকে, কুইক রিভিশন থাকে, সব মিলায়ে মেডিকেল থেকে তোমার জন্য মেডিকেল জার্নিতে মূল বইয়ের বাইরে যা যা লাগবে ওয়ান স্টপ সলিউশন, তুমি একসাথে সবগুলো বই পেয়ে যাবা। তোমার অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো বই কিনতে হবে না, পারচেস করতে হবে না, কোনো পিডিএফ দেখতে হবে না, তুমি এর মধ্যে থাকলেই চলবে। তবে অবশ্যই মূল বইটা আগে, তারপরে হচ্ছে এই প্রকার সহশিক্ষা বইগুলো আসবে। তো অর্ণব, আমাদের বইয়ের ব্যাপারে তো আমরা বললাম, জি টিচারের ব্যাপারে বললাম, ক্লাসের ব্যাপারে ক্লাসের বললাম, ব্যাপারে তুমি একটু বললাম। কোয়েশ্চেনের ব্যাপারটা বলো। ওকে, তো ভাইয়া এতক্ষণ বাচ্চারা তোমরা শুনলে যে এত পড়া এত পড়া এত পড়া, তাহলে ভাইয়া কি পড়বো? অনেক তো পড়লাম, তাহলে পড়ার পরে নিশ্চয়ই প্রস্তুতির একটা ব্যাপার আছে। আমি সবসময় সবাইকে একটা কথা বারবার বলি, ভর্তি পরীক্ষায় তোমার ফলাফল, তোমার পজিশন, তোমার প্রশ্ন সলভ করা এবং পরীক্ষা দেওয়ার সংখ্যা সমানুপাতিক। হোয়াট ডাজ দ্যাট মিন? তুমি যত বেশি কোশ্চেন সলভ করবা এবং যত বেশি পরীক্ষা দিবা, তোমার মূল ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার, ভালো মেডিকেল কলেজে চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। তাহলে তোমাদের জন্য মেডিকেল তরফ থেকে আমরা কি এনেছি, এটা শুনতে যদিও সবার একটু খারাপ লাগে, বাট মেডিকোয় আমরা সর্বোচ্চ সংখ্যক প্রশ্নে খুবই ইউনিক একটা সিস্টেমে এক্সাম নেই। এটা অফলাইন অনলাইন দুই জায়গাতেই একইভাবে আমরা কন্ডাক্ট করি। আমাদের কোয়েশ্চেনের ব্যাপারে ভাই আমি যদি ওদেরকে দুইটা কথা বলি, এক নাম্বার কথা হচ্ছে আমাদের কোয়েশ্চেন কারা করে? আমাদের কোয়েশ্চেন করে হচ্ছে তারা যারা শুধুমাত্র কোয়েশ্চেন করার পার্টটাই দেখে। আমাদের কোয়েশ্চেন করার জন্য একটা সিনিয়র এক্সপিরিয়েন্স টিচার্স প্যানেল আছে যারা হচ্ছে সমস্ত কোয়েশ্চেন করে। এখানে ক্লাস, কোয়েশ্চেন সমস্ত কিছুকে আমরা সমন্বয় করি। সমন্বয় করেন ভাইয়া এবং ফয়সাল ভাইয়া, যেহেতু ফয়সাল ভাই এখানে একাডেমিক কোর্স কোঅর্ডিনেটর। কোয়েশ্চেনের ব্যাপারে যদি বলতে হয়, একটা কথা আমরা বলি যে মেডিকোর সম্পর্কে একটা কমন একটা মিথ বাস্টিংটা আমি করি। আসলে মিথ বাস্টার হচ্ছে মেডিকোর প্রশ্ন অনেক কঠিন হয়, বা মেডিকোর প্রশ্নতে পরীক্ষা দিলে আমার কনফিডেন্স লেভেল কমে যায়। এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রত্যেক বছর একই স্ট্যান্ডার্ড বা একই কোয়ালিটির কোয়েশ্চেন হয় না। ঠিক আছে, মাঝখানে বেশ কয়েক বছর ধরে ভাইয়া ওদের শর্ট সিলেবাস ছিল, বিভিন্ন ইস্যুস ছিল, সেই তুলনায় কোয়েশ্চেনটা আমার মনে হচ্ছে একটু সহজ ছিল। কিন্তু তার আগে যদি তুমি দেখো আমাদের বছর 2018 সালে, তার আগে 2016 সালে, তার আগে 2010 সালে, ভাইয়া আরো ভালো বলতে পারবেন ওই অর্ণব, সময় মাঝখানে কিন্তু 2024-এর যে বায়োলজি প্রশ্ন হয়েছিল যথেষ্ট ওটাও কঠিন কিন্তু ছিল। একদম ভেতর থেকে প্রশ্ন হয়েছিল। এক্স্যাক্টলি। তো আমরা যেটা বিশ্বাস করি, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা যখন একটা লেকচার নেই, তারপরে যে ডেইলি এক্সামটা থেকে 100 মার্কের এক্সাম, ইটস ভেরি ইউনিক, দি অনলি এডুকেশনাল ইনস্টিটিউশন ইন দ্য হোল কান্ট্রি দ্যাট প্রোভাইডস ইউ উইথ দ্যাট সার্ভিস, যে প্রত্যেকটা লেকচারের উপরে 100 মার্কের পরীক্ষা, যার মধ্যে জিকে এবং ইংলিশ ইনক্লুডেড। তাহলে তোমার এখানে দুইটা ব্যাপার হবে, একটা হচ্ছে তুমি রেগুলার যে টপিকটা পড়ছো। আমি একটা জিনিস বিশ্বাস করি, রেগুলার টপিক থেকে তুমি যদি একটা চ্যাপ্টার থেকে 100টা প্রশ্ন পড়ো, তাহলে আশা করা যায় ভাইয়া যে ওই চ্যাপ্টারের অলি গলি আনাচে কানাচে যত প্রশ্ন আছে, কোনো প্রশ্নই তোমার জানা বাকি থাকবে না ইনশাল্লাহ। এক, এবং 2 নাম্বার হচ্ছে রেগুলার জিকে ইংলিশ পড়ার গুরুত্বটা হচ্ছে, জিকে একদমই ফরেন একটা টপিক ওদের জন্য ভাইয়া। ইংলিশটা অবশ্যই বেসিক্যালি ভর্তি পরীক্ষার যে ইংরেজিটা আসে, এটা তোমার একাডেমিক্সের আদলে হলেও কিছু বড় ডিফারেন্স আছে। এটা তুমি যদি নিয়মিত না পড়ো, ইউ আর বাউন্ড টু ফরগেট। তুমি অবশ্যই ভুলে যাবা, অবশ্যই ভুলে যাবা, অবশ্যই ভুলে যাবা। এই জন্য আমরা তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে রেগুলার টপিকের পাশাপাশি জিকে ইংলিশের আমরা একটা করে নির্দিষ্ট টপিক ঠিক করে দেই, সেখান থেকে আমরা কিছু প্রশ্ন রাখি। এবার আমাদের প্রশ্নে ভাই আরেকটি ইউনিক পার্ট আছে, যে অন্যান্য ইনস্টিটিউশনগুলো কি করছে, বা বাজারে যেটা প্রচলিত ভাই, আমরা যেটা দেখেছি বা আমরা যেটা শুনেছি, যে প্রশ্ন আসে, পরীক্ষা দেয়, উত্তর তোমরা মিলিয়ে নাও, 1-এর ক, 2-এর ঘ, 3-এর খ, 4-এর গ। স্টুডেন্টরা পড়ছে, উত্তর দেখে যাচ্ছে, বাসায় যে হয়তো কিছু উত্তর ভুল হচ্ছে, ওরাও কনফিউজ যে প্রশ্নটা কোথা থেকে আসলো। অনেক স্টুডেন্টের কিউরিয়াসিটি থাকে ভাই যে এইটা বইয়ের কোথায় আছে, এটা আমরা একটু দেখি। তোমরা যদি খেয়াল করো, আমাদের প্রত্যেকটা পরীক্ষা যখন নেওয়া হবে, ওটা যখন আনসার দেওয়া হবে, তার সাথে একটা সলভ শিট থাকবে। সলভ শিটে যদি তুমি খেয়াল করো, এখানে 3টা কলাম আছে। কলামে কি আছে? 1 নাম্বার কলামে আছে হচ্ছে উত্তরগুলা, যেটা আমি বললাম যে সঠিক উত্তর। 2 নাম্বার কলামে আছে হচ্ছে টপিক এবং এক্সপ্লেনেশন। দ্যাট মিনস তুমি যদি সঠিক উত্তরটা শোনার পরেও কন্টেন্ট না থাকো, তাহলে তুমি চাইলে বইটা খুলে 3 নাম্বার কলামে দেখো রেফারেন্সে দেওয়া আছে, রেফারেন্সের ব্যাপারে পরে আসি, তুমি বইটা খুলে এই টপিক থেকে এই লাইনটা হুবহু তুমি দেখে নিতে পারবা। এবং রেফারেন্স দেওয়ার আরেকটা গুরুত্ব হচ্ছে, এটার মাধ্যমে আমরা আমাদের ওয়াদা পূর্ণ করি। আমাদের ওয়াদা কি? যে মেডিকোর এখানে খুব ছোট করে ভাই নিচে একটা লোগোতে লেখা আছে, ওরা দেখতে পাচ্ছে না, বাট তোমরা যদি আমাদের অফিসে আসো বা আমাদের ফেসবুক পেজে যাও, দেখবা মূল বই ভিত্তিক এক্সক্লুসিভ প্রোগ্রাম।
এটার মাধ্যমে আমরা একটা জিনিস তোমাদেরকেও বুঝাই এবং নিজেদেরকে কনস্ট্যান্ট রিমাইন্ড করি যে আমরা সমস্ত প্রশ্ন মূল বই থেকে করি। এজন্য তোমাদের মূল বই পড়া উচিত, ডেফিনেটলি মূল বই পড়া উচিত এবং প্রত্যেকটা টপিক ঘুরে ঘুরে ভালোভাবে পড়া উচিত। ভাইয়া আপনি যদি আর কিছু অ্যাড করতে চান এটার সাথে, যদি কিছু অ্যাড করতে পারেন। না, অর্ণব সবই বলে দিচ্ছে মেডিকোর পরীক্ষার ব্যাপারে। সাথে আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে মেডিকোর ডেইলি এক্সামগুলো, যেগুলো মেইন এক্সাম হয় 100 মার্কের, জি এটাতে কিন্তু আমরা পুরো চ্যাপ্টারটাই কভার করি, পুরো লেকচারটা কভার করি। টিচার তোমাকে ক্লাসে যা যা পড়িয়েছে, যতটুকু আমরা মেডিকো থেকে দাগ দিয়ে দিয়েছি, তার ভেতর থেকেই কিন্তু প্রশ্ন হয়। তার মানে তুমি যদি ঠিকভাবে ক্লাসটা ফলো করো, তুমি যদি ঠিকভাবে দাগটুকু ফলো করো, টিচারের কথা যদি শোনো, তুমি কিন্তু ওই পরীক্ষাতে 100তে 100 তুলতে বাউন্ড, তুমি পারবা। ঠিকভাবে পড়লে তুমি 100তে 100 তুলতে পারবা, ঠিক আছে? এইখানে আরেকটা চমৎকার ব্যাপার আমরা অ্যাড করেছি, যেটা আমাদের গত কয়েক বছর ধরে চলছে। আমরা অনলাইনে কিন্তু একটা স্পেশাল এক্সাম নেই, প্রত্যেক লেকচারের ওপর 50 মার্কের স্পেশাল এক্সাম হয়। এই স্পেশাল এক্সামটা মানে কি? এইখানে আমরা যেটা করি, ধরো তুমি রক্ত চ্যাপ্টার পড়ছো, রক্ত চ্যাপ্টারে ধরো মোট 20টা টপিক আছে, যেখান থেকে ধরো এমন 9টা টপিক আছে যেই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। 20টা টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসছে, বাট এমন 9টা টপিক আমি জানি যে এই 9 টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এই টপিকগুলোকে আমি আলাদা করে তোমার জন্য একটা লিস্ট করে দিব, এইটাকে আমরা বলি স্পেশাল এক্সামের টপিক লিস্ট। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এরকম বেশ কিছু স্পেশাল টপিক আলাদা করে আমরা দিব। এই টপিকগুলা থেকে আমরা, তুমি যেদিন ক্লাস করবা তার পরের দিন অনলাইনে আমরা একটা 50 মার্কসের স্পেশাল এক্সাম নিব। এই স্পেশাল এক্সামের প্রশ্নগুলা এই 9 টপিকের বাইরে হবে না। তার মানে মূল এক্সামে 100 মার্কের এক্সামে বসার আগেই তোমার কিন্তু একটা মক হয়ে যাচ্ছে যে আমি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে প্রশ্ন আসলে পারবো কিনা। প্লাস কেমিস্ট্রি এবং ফিজিক্সে তোমরা জানো গত কয়েক বছর ধরে অনুশীলনীর অবজেক্টিভ টার্গেট করে প্রশ্ন হয়। স্পেশাল এক্সামে কিন্তু 50 মার্কের মধ্যে 15 মার্ক আমরা ডিরেক্টলি বইয়ের অনুশীলনের অবজেক্টিভ তুলে দেই, অপশন সহ, যেইভাবে তুমি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় পাবা। এতে কি হয়, স্পেশাল এক্সামে ভালো করার তাগিদে একজন স্টুডেন্ট কিন্তু প্রতিদিন বাসায় গিয়ে অনুশীলনের অবজেক্টিভগুলো সলভ করছে। পাশাপাশি কিন্তু আমরা কোর্সের মাঝে বিভিন্ন সময়ে ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের শুধুমাত্র অনুশীলনের কোয়েশ্চেনের উপর আমরা পরীক্ষা নিই। এই হচ্ছে মোটামুটি আমাদের পরীক্ষার সিস্টেম। আমরা পরীক্ষার ব্যাপারে কথা বললাম, টিচারের ব্যাপারে কথা বললাম। আমাদের পরবর্তী টপিকগুলো নিয়ে কথা বলার জন্য আমি ফ্লোরে ডেকে নিতে যাচ্ছি অহনাকে এবং আমাদের রাগিব নূরকে। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখবো যে সবার ক্ষেত্রেই কিন্তু এইচএসসি লাইফে আমরা অনেক কিছুই পড়তেছি। অ্যাডমিশনে মোরলেস ভাইয়া সবাই দেখা যাচ্ছে সেম বই পড়তেছে, সেম ম্যাটেরিয়ালই পড়তেছে। বাট ডিফারেন্সটা কোথায় আসতেছে? মেইন যে যে এক জায়গায় চান্স পাচ্ছে সে হয়তো সব জায়গায় চান্স পাচ্ছে। কারো কারো হয়তো সারাদিন পড়েও পড়াটা ইফেক্টিভ হচ্ছে না। সো ওয়্যারস দ্যাট ডিস্টিংশন? আচ্ছা, অনেক থ্যাংক ইউ তোমাকে ফার্স্টেই। প্রথমে ও যে কোশ্চেনটা করলো যে আমরা সবাই কিন্তু সবসময় পড়তেছি। আমাদের মনে হয় যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করে অলমোস্ট 76, 80 বা এখন তো আরো অনেক বেশি করে 1 লাখ 1.5 লাখের দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলব যে আমরা পড়তেছি, এটা আসলে কি পড়তেছি? মেইনলি আমাদেরকে যেটা বুঝতে হবে যে প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের একটা এক্সামের প্যাটার্ন থাকে। এই প্যাটার্নটা বা কোশ্চেন ওরা আসলে কি চায় আমাদের কাছে? তারা আমরা মানে কিভাবে পড়লে ভালো করতে পারবো? এই জিনিসটা বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা শুধু আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট না, আমি বলব যে যেকোনো পরীক্ষার যেকোনো ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রেই সেই এক্সামের প্যাটার্নটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। হুম, তো এই ক্ষেত্রে আমি মনে হয় যে শুধু পড়লেই হবে না, একটা ভালো গাইডলাইন দরকার। হুম। এবং আমরা অনেক সময় দেখি যে স্টুডেন্টরা অনেক সময় কমপ্লেন করে যে ভাই আমরা ব্লাড সোল এক করে দিয়ে সবকিছু পড়তেছি, দিনরাত পড়তেছি, 24 ঘন্টাই পড়তেছি পারলে, বাট আমার রেজাল্ট ভালো মতো হচ্ছে না। হ্যাঁ, এটা এবং কমন একটা কমন কমপ্লেন। একটা কমপ্লেইন, এবং ভাই বলছে ভাই আমরা একটা কনস্ট্যান্ট মার্ক পেয়ে যাচ্ছি, যেটা রেঞ্জের থেকে আমরা বের হতে পারতেছি না। সাপোজ সেটা হতে পারে 50 to 60 বা 60 to 70, বাট ভাই কখনোই আমি 85 ক্রস করতে পারতেছি না। এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই পার্টিকুলার সাবজেক্টে একটা প্রপার গাইডলাইন দরকার। এই গাইডলাইন দেওয়ার জন্য আমাদের আমাদের মানে ইন্ট্রোডিউস করেছে বিষয়ভিত্তিক টিচারদের মাধ্যমে পারফরমেন্স মনিটরিং। এই ক্ষেত্রে যেটা করা হবে, এখানে তুমি যখনই যেদিনই ভর্তি হবা সেদিনই তোমাকে 3 জন মেন্টরের নাম্বার দিয়ে দেওয়া হবে। কি কি মেন্টর? একটা বায়োলজি কেমিস্ট্রির জন্য একজন মেন্টরের নাম্বার তুমি পাবা, ফিজিক্সের জন্য একজন মেন্টরের নাম্বার পাবা, এবং জেনারেল নলেজ এবং ইংলিশের জন্য আরেকজন মেন্টরের নাম্বার পাবা। সেই ক্ষেত্রে তুমি যে কোনো ধরনের প্রবলেম ফেস করো না কেন, অনেক সময় কিছু কোশ্চেন থেকে খুবই ক্লোজ কল, এটাও মনে হচ্ছে ওটা মনে হচ্ছে, এক টিচার এটা বললো আর টিচার ওটা দেখলাম, আবার এক বই এটা লেখা আরেক বই অন্যটা লেখা। সেই ক্ষেত্রে তুমি এই ধরনের ক্লোজ কল যে কোশ্চেন্সগুলো রয়েছে এগুলো তুমি তোমার মেন্টরকে আস্ক করতে পারো। তুমি তাকে যে কোনো সময় রিচ করতে পারবা, বাট আমার যেটা মনে হয় যে সে যখন ফ্রি থাকে তোমরা নিজেদের মাঝখানে একটা কনসাল্ট করে একটা টাইমে তাকে আস্ক করতে পারো। শুধু তাকে মেসেজ করবে এমনও না, তাকে তুমি কলও করতে পারো, অথবা তাকে হোয়াটসঅ্যাপে রিচ করতে পারো, মেসেঞ্জার কিংবা টেলিগ্রামেও রিচ করতে পারো। এটার মাধ্যমে যেটা হবে, তোমার মনের মধ্যে যত ধরনের কোশ্চেন আছে সবগুলো তুমি একবারেই এক নিমিষেই একজন এক্সপেরিয়েন্সড কাউকে দিয়ে তুমি তোমার সেটাকে সলভ করে নিতে পারতেছো।
এটা দেখলো একাডেমিক ইস্যুটা। আরেকটা যে ইস্যুটা আমাদের স্টুডেন্টরা বেশি ফেস করে, সে অনেক বেশি প্যানিক স্ট্রাইকেন থাকে, সে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, তার ফ্রেন্ডসরা ভালো করতেছে, সে ভালো করতে কম্প্যারিজন পারতেছে না। একটা কাজ করে। এক্স্যাক্টলি। তো এই ব্যাপারগুলো থেকে এই যে আমাদের সাইকোলজিক্যাল যে ইস্যুসগুলো রয়েছে, এই সকল ক্ষেত্রেও তুমি তোমার টিচারকে আস্ক করতে পারো যে ভাইয়া কিংবা আপু, আপনি যখন এই সময় ছিলেন, আপনি কি এই সেম কি সিচুয়েশনে স্ট্র্যাটেজিস ইউজ করেছে? এক্স্যাক্টলি কিভাবে আপনি এটা এটা থ্রু দিয়ে খুব ভালো মতো করে একটা ভালো রেজাল্ট করেছেন। তুমি এই জিনিসপত্রগুলো তুমি সহজেই তোমার টিচারের কাছ থেকে আস্ক করে এটা একটা খুব ভালো একটা সলিউশন পেয়ে যেতে পারবা। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, অফলাইনে বা আমরা যখন অনেক মানুষের সামনে কোয়েশ্চেন করতে একটা নার্ভাসনেস বা হেজিটেশন হুম কাজ হুম করে হুম হুম অনেকের হুম। ক্ষেত্রে। সো যে কোনো সমস্যা ফেস করলেই কিন্তু অনলাইনে দেখা যায় যে আইদার অনলাইনে পড়ার একটা সুবিধা, নিজের পেসে পড়া যায়, কিন্তু আমি কাকে জিজ্ঞেস করবো? আমি তো হুম হুম। ক্লাসটা দেখছি কিন্তু তার সাথে তো কথা বলার আমার সুযোগ থাকছে না। কিন্তু ওখানে কিন্তু সে একে তো ক্লাসগুলোর সময় জুমে সে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারছে, এছাড়া নিজের পড়ার সময় যে কোনো জায়গায় প্রবলেম ফেস করলে সেই মেন্টরকে সে রিচ আউট করে চেষ্টা নিজের করে ডাউট ক্লিয়ার করতে পারছে। এক্স্যাক্টলি এটাই। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ভাইয়া অলরেডি এটা বলেছে যে কোনো কোয়েশ্চেন আনসার যদি থাকে, যে কোনো একটা কোয়েশ্চেন পারছে না বা নিজের ডাউট যেগুলো থাকে, অনেক সময় পড়ার পরও কিন্তু হুম আমাদের হুম ডাউট হুম। থেকে যায়। সো ওই ডাউটগুলো কিন্তু মেন্টরের কাছ থেকে সে ক্লিয়ার করে নিতে পারতেছে। এখানে একটা জিনিস অনলাইনে আই থিঙ্ক আমাদের সবারই একটা কাজ করে যে আমি এনরোল করলাম, ঠিক আছে, বাট এখন আমি কিভাবে কোথায় প্রসিড করব? সো হুম ওই হুম। জায়গায় আই থিঙ্ক মেডিকো হ্যাজ আ গুড রোল টু প্লে। এক্স্যাক্টলি। আমার যেটা মনে হয় যে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের অ্যাডমিশন টেস্টের ১ মাস আগেই আমাদের কোচিংগুলো বন্ধ হয়ে যায়। তো অনেক সময় এটাও একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে লাস্ট ১ মাসে আমি কার কাছ থেকে গাইডলাইন নিবো? এই ক্ষেত্রে আমি তোমাদেরকে জাস্ট ইনশিওর করব, তোমার পরীক্ষা হবে কোনো এক শুক্রবারে ১০ টার সময়। সেই ৯টা ৫৯ মিনিট পর্যন্ত তুমি কাউকে না কাউকে রিচ করতে পারবা তোমার প্রবলেমসগুলো নিয়ে। তো এই ক্ষেত্রে মেডিকো শুধু তোমার ওই শুরুর দিকে থাকছে বা কোচিং চলাকালীন থাকছে এমনটা নয়। সে মেডিকো আমরা অবশ্যই সাপোর্ট দিব তোমাকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত, তোমাকে মেন্টালি, তোমাকে একাডেমিক্যালি সবভাবেই তোমাকে সাপোর্ট করার। তো তো এই ব্যাপারটা আমি আপনাকে জানাতে চাচ্ছিলাম। আমার নিজের একটা সিচুয়েশনের কথা মনে পড়ে গেল। আমি যখন অনেক বেশি মানে আমাদের সময় আমার পরীক্ষা ছিল ১৫ই অক্টোবর। তো ১০ অক্টোবরের দিকে আমি খুব মানে কাইন্ড অফ একটু ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে। অ্যাডমিশন সিজনে তো খুব ভালো রেজাল্ট করে আসলাম। বাট কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে কিনা? বা সবাই অনেক বেশি এক্সপেকটেশন অনেক হাই রাখছে যে ভালো করতেই হবে। তো এই সময় আমি কি করব? তখন জনি ভাই আমাকে, আমার এখনো মনে আছে ১০ অক্টোবর রাত ১০টার দিকে এরকম সময়ে ভাই আমাকে কল করেছেন। তখন বলছে, "রাগী, কি অবস্থা? কেমন আছো?" আমি বললাম, "ভাইয়া আমি তো খুবই একটু ভয়ের মধ্যে আছি, খুব নার্ভাস লাগতেছে এবং একটা প্রেশার ফিল করতেছি নিজের শোল্ডারের উপর।" তো তখন ভাইয়া যেটা বললেন, আমার কথাটা এখনো মাথায়, এখনো কি বলবো, আমার চোখে ভাসে, কানে শুনতে পাই এখনো কথাটা। অ্যান্ড আমার মনে হয় যে আমি হোল লাইফ এই কথাগুলোকে ইনকালকেট করব। তো সেই কথাটা হলো যে কখনোই তোমার এক্সপেকটেশন খুব বেশি হাই রাখবা না। তুমি যখনই এক্সপেকটেশন নিয়ে পরীক্ষা দিতে যাবা, একটা তোমার বার্ডেন থাকে। বার্ডেন থাকবে। সাপোজ ১ম একটা কোয়েশ্চেন আসলো, এমন কঠিন কিছু একটা আসলো যে তুমি কখনোই পারলা না। তো তোমার মধ্যে তখন থেকেই একটা প্রেশার কাজ করতে থাকবে। আল্লাহ, আমার উপর তো অনেক এক্সপেকটেশন, আমি ১ম টাই পারলাম না। তো এই যে ব্যাপারটা যে তোমার এক্সপেকটেশন লো রাখা, পরীক্ষার হলের কিছু স্ট্র্যাটেজি, এক্সাম হলের কিছু স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে তুমি অলওয়েজ কাউকে না কাউকে রিচ করতে পারবা এবং আমরাও তোমাদেরকে উইলিংফুলি রিচ করার চেষ্টা করব। আমার ভাইয়ার সাথে আমার এরকম একটা সিমিলার এক্সপিরিয়েন্স আই থিঙ্ক চলে আসে, যে আমার হচ্ছে আমাদের পরীক্ষা ছিল 1st এপ্রিল। হুম, হুম। তো 30th মার্চ আই ওয়াজ লাইক আমি মেডিকেলে দিব না, আমার যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছিলাম, আই ওয়াজ লাইক আমি ওখানেই যাব। অ্যান্ড 31 তারিখ রাতে এত বেশি প্রেশার কাজ করতেছিল, কারণ মানে এতদিন পরে আসছি, এখন লাস্ট মোমেন্ট এটা। তো তখন হচ্ছে জনি ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে যেই জিনিসটা যে দেখো, তোমার যতটুকু তোমার করার তুমি অলরেডি করে ফেলছো, করে এখন যেটা হচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিতে পারা। অ্যান্ড এক্সপেকটেশনের যে ইয়াটা আমার তখন এটা মাথায় ছিল, আমার লাস্টের মেডিকেলটাতে হলো সব মেডিকেলই ভালো, বাট ওই যে নিজেকে ওই প্রেশারটা রিলিফ করে দেয়া যে আমি আমার বেস্টটা দিয়েছি, এখন পরীক্ষার হলে জাস্ট এক্সামটা দেয়া। সো আই থিঙ্ক ওই যে মেন্টাল সাপোর্টটা, ওই গাইডলাইনটা, এটা কিন্তু তুমি অল থ্রু আউট মেডিকো থেকে পাবা। এবং আমরা সবাই কিন্তু এখন আমরা যারা ডিএমসির আছি বা যারা এক্স মেডিকো আছে, সবাই কিন্তু এই সেম এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। দিস ইজ নট আ নিউ থিং, ইটস জাস্ট দ্যাট আমরা নতুন করে এটা তোমাদের সামনে আবার লঞ্চ করছি। সো ভাইয়া এই থেকে ও এটা বলতে পারবে। আমাদের এইচএসসি এবার যারা এইচএসসি ২৬ আছো, তোমরা তোমাদের ইংলিশ ২৬-এরও না, আই থিঙ্ক অনেক দিন ধরে এটা হুম, হুম, চলতেছে। ইংলিশের ট্রান্সলেশনে অনেক প্রবলেম থাকে। একা তো কোয়েশ্চেনের ট্রান্সলেশনে অনেক সময় সমস্যা থাকে, আরেকটা হচ্ছে এনাফ ম্যাটেরিয়াল থাকে না। সেটা বইয়ের ক্ষেত্রে হোক, সেটা কম্প্যানিয়ন বা অন্য এক্সট্রা রাইটারের বইদের ক্ষেত্রে হোক, সবগুলোতে আমরা ইংলিশের ম্যাটেরিয়ালের একটা প্রবলেম ফেস করে থাকি। সো সেই ক্ষেত্রে ভাইয়া আমি আমার পুরো ২ বছরের এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। তো ইংলিশ ভার্সন স্টুডেন্ট যারা, আই ক্যান ফিল ইউ। তো তাদের মেইনলি যে প্রবলেমটা হয় যে
কিছু, কিছু বই ইম্পোর্টেন্ট কিছু বই যেমন গাজী আজমল স্যারের বইটা, হুম। আবুল হাসান স্যারের বইটা। এই ২ টা বই আমাদের সময় কোনো ইংলিশ ভার্সন ছিল না এই বই ২ টার। কোনো ইংলিশ ট্রান্সলেশন আমরা পেতাম না। তো আমরা যেটা করতাম আমি ক্যাট করতে ছিলাম। তো ওই সময় যেটা দেখা যেত যে আমরা বাংলায় বইগুলো কিনে এনে পড়তাম। পরীক্ষার হলে গিয়ে ১ম বারের মতো এটাকে ট্রান্সলেট করে লিখে ফেলতাম। এমন কিছু টার্ম ছিল যেগুলো যেমন সালোক সংশ্লেষণকে যেমন ফটোসিনথেসিস বলি এটা পরীক্ষা হলে মনে আসতো না। তো এমনও অনেক সময় অনেক স্টুডেন্ট করছে সে সালোক সংশ্লেষণ লিখে দিয়ে আসছে ইংলিশে। ব্র্যাকেট কোটেশন ব্র্যাকেটে হ্যাঁ, কিছু একটা লিখে দিয়ে আসছে। সো এই প্রবলেমটা আমরা সবাই হয়তো ফেস করি। আমার মনে হয় এখন মনে হয় স্যারদের বইগুলো এখনো মনে হয় সেভাবে ইংলিশ ট্রান্সলেশন বের হয়নি। তো এই প্রবলেমটা আমি খুব ফেস করেছিলাম আমার সময় এবং অ্যাডমিশন সিজনে যখন তুমি দেখবা যে ওই সময় মেডিকো ছাড়া আমাদের ওই টাইমটাতে আমি ২০১৯ সালের কথা বলছি। ওই সময়টাতে মেডিকো ছাড়া আমার মনে হয় না আর কোনো কোচিংয়ে কোনো ইংলিশ ভার্সনে ক্লাস হতো। তো এই ক্ষেত্রে আমি বলব যে এখনকার যারা ইংলিশ ভার্সনে তোমরা কোচিং করছো তোমাদের জন্য আমরা খুব সুন্দর করে যেই বইগুলো ইংলিশ ট্রান্সলেশন নেই সেগুলো আমরা নিজ হাতে একদম প্রপার ট্রান্সলেশন করে তোমাদেরকে প্রোভাইড করবো বই আকারে। এবং তোমরা এখানেও দেখতে পাচ্ছ একটু আগে ইসমাম সাকিব, অর্ণব ভাই এবং ফয়সাল ভাই বলেই গিয়েছেন এই যে দাগানোর ব্যাপারটা, যে দেখো সবচেয়ে গ্রিন লাইন গ্রিন কালারে অথবা অরেঞ্জ কালারে মার্ক করা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ সেম টু সেম তুমি বাংলা বইটাকে যেভাবে পাবা সেটাকে জাস্ট একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে তোমার কাছে প্রোভাইড করা হবে। সো ইটস এ হিউজ ব্লেসিং ফর ইউ। আর একটা ব্যাপার যেটা হলো যে শুধু আমরা মেইন বইটা পড়লাম, আমাদের বাকি বইগুলোর ক্ষেত্রে কি হবে? যেই সকল বইয়ের ইংলিশ ভার্সন নাই, সেই সকল বইয়ের যেগুলো ইম্পোর্টেন্ট ইনফরমেশনগুলো রয়েছে, সেই ইনফরমেশনগুলো তোমাকে একটা কম্পেয়ার বুক আকারে তোমার কাছে প্রোভাইড করা হবে এবং সেম গোজ ফর এক্সামস। এই এক্সামসগুলো তোমাকে ইংলিশের তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে এবং তুমি তোমার প্রবলেমসগুলো যে ল্যাঙ্গুয়েজে হোক সেই ল্যাঙ্গুয়েজে সেমভাবে তোমার মেন্টরের সাথে শেয়ার করতে পারবা। তুমি ছবি তুলে পাঠাতে পারো, তুমি চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারো বা লিখে পাঠাতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবে তুমি তোমার মেন্টরকে রিচ করতে পারবা এবং এই মেন্টররাও হবে তোমার ইংলিশ ভার্সন থেকে যারা মেডিকেল এডুকেশন টেস্ট দিয়েছে অথবা ইংলিশ ভার্সনে তাদের এইচএসসি সেশনটা শেষ করেছে। তো আমার মনে হয় ইংলিশ ভার্সনে যারা আছো তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না এবং কোথায় কোথায় আমাদের ইংলিশ ভার্সনের ক্লাসগুলো হয় আমি সেটাও শেয়ার করে ফেলি। এক নম্বর হলো যারা বাংলাদেশের মানে যারা গ্রাসরুট লেভেলের রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা অনলাইনে এই ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে পারবা এবং সেকেন্ডলি যারা ঢাকায় আছো তারা ঢাকার ক্ষেত্রে ৩টা ব্রাঞ্চে ফার্মগেট, শান্তিনগর এবং উত্তরা এই ৩টা ব্রাঞ্চে তোমরা ইংলিশ ভার্সনের ক্লাসগুলো করতে পারবা। অনলাইন এন্ড অফলাইন ক্লাসের কোয়ালিটি কি সেম থাকছে? এটা অবশ্যই। অনেকের কোয়েশ্চেন থাকে। এক্স্যাক্টলি আমি নিজেই ইংলিশ ভার্সনের ক্লাস নিব। সো আমি আশা করব যে বাংলা ভার্সন যেভাবে ক্লাস নেওয়া হচ্ছে ইংলিশ ভার্সনের ক্লাসগুলো সেভাবে নেওয়া হবে। আরেকটা প্রবলেম যারা ইংলিশ মিডিয়াম এই ক্ষেত্রে তোমাদের একটু ঝামেলা ফেস করতে হয়, যেমন হলো তোমাদের তো পরীক্ষা হয় এ লেভেল ও লেভেলে, সেক্ষেত্রে তোমাদের গ্রেডটা কিন্তু আলাদা। তো সেটা যেটা করতে হয় শিফট করতে হয় এক্স্যাক্টলি। তো আমাদের এটা জিপিএ যে সিস্টেমটা এই জিপিএতে তোমাদের এ গ্রেড এ লেভেল ও লেভেলের গ্রেডটাকে চেঞ্জ করতে হয়। এই ক্ষেত্রে মেডিকো তোমাদেরকে আমাদের সাধ্য মতো আমাদের হাইয়েস্ট এফোর্টস দিয়ে তোমাকে হেল্প করার চেষ্টা করবো যাতে তোমরা খুব সহজেই এই প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারো। তো আমি যেটা বলবো যে ইংলিশ ভার্সন এবং মিডিয়াম যারাই আছো না কেন তোমাদের জন্য আমরা যতটুকু পারি সব কিছু অনেক বেশি ইজি গোয়িং করে ফেলার চেষ্টা করেছি। আমার মনে হয় তোমরা তোমাদের এই জার্নিতে আমার মনে হয় না আর কোনো প্রবলেম ফেস করবা। থ্যাংক ইউ ভাইয়া আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। এখন জাস্ট আমাদের যে পার্টটা বাকি থাকতেছে সেটা হচ্ছে যে কিভাবে এনরোল করবে। আমরা তো অনেক কিছুই বললাম। আচ্ছা, সো আমাদের মনে হয় লাস্টে থ্যাংক ইউ স্লাইডটাই থাকার কথা ছিল। সো মেইন কথা হচ্ছে যে তোমরা এখন এনরোল কিভাবে করবে অনলাইনের জন্য। অফলাইনেরটা তো তুমি যে কোনো ব্রাঞ্চে গিয়ে শেয়ার করতে পারছো। এখন অনলাইনে আই থিঙ্ক আমরা অনলাইনে যে কোনো শপিং করতে গেলে বা যে কোনো কিছু কিনতে গেলে একটা ভয় কাজ করাচ্ছে আমি টাকাটা কোথায় পাঠাচ্ছি। সো এই প্রবলেমটা যদি তোমার না হয় তুমি জাস্ট আমাদের পিন্ড কমেন্টে তোমার হচ্ছে কি মেডিকোর লিঙ্কটা দেওয়া আছে, তুমি ওখানে যাবে ল্যান্ডিং পেজটাতে, সেখানে তোমার খুব বেসিক কিছু ডিটেলস দেওয়া লাগবে, তোমার নাম, তোমার এইচএসসি ব্যাচ, তোমার কলেজের নাম এবং একটা নাম্বার দিবে যেটাতে তুমি কমিউনিকেট করতে পারবে আমাদের সাথে। দেন মেডিকোর অফিস থেকে একজন তোমাকে কল দিয়ে তোমার সাথে পুরা প্রসেসটা রান থ্রু করবে যাতে তোমার কোনো সমস্যা না হয়। আমাদের অনেক ক্ষেত্রে আমি তো ফুল অনলাইন করেছি ভাইয়া। আমি অনলাইনে একটা কোর্সে ভর্তি হওয়ার সময় আমি টাকা পাঠাতে গিয়ে ভুলে আরেক নাম্বারে পাঠিয়ে দিয়েছিলাম। সো থ্যাঙ্কফুলি ওই নাম্বারে বিকাশ ছিল না, আমি খুব ইজিলি রিট্র্যাক্ট করতে পেরেছিলাম। সো তোমার যাতে এই পুরো প্রসেসটাতে কোনো সমস্যা না হয় তুমি জাস্ট পিন কমেন্টে তুমি লিঙ্কটা পাবে, ওখানে চলে যাবে, যাওয়ার পর তুমি সেখান থেকে তোমার যে বেসিক ডিটেলসগুলো আছে সেটা দিবে অ্যান্ড মেডিকো থেকে একজন তোমাকে কল দিয়ে পুরা এনরোলমেন্ট প্রসেসটা অনেক ইজি করে দিবে। আরেকটা বিষয়, আমি নিজে হচ্ছে গিয়ে মেইন বইগুলা যেমন হচ্ছে গিয়ে আবুল হাসান স্যারের বইটা 3বার কিনছি কারণ 3টা এডিশন আসছিল। সো এই যে এক্সট্রা এটা আসলে কিন্তু তোমার করায় কোনো কষ্টই করা লাগতেছে না। ফাইন্যান্সিয়ালি একটা হিউজ লোড অফ ইউর বার্ডেন্স, কারণ তোমার হচ্ছে কি তুমি কি করতেছো, তোমার এক্সট্রা লাইনগুলো হোক বা যে কোনো জিনিস হোক সেটা তোমাকে মেডিকো
তুমি এনরোল করার পর থেকে যত দায়িত্ব আছে তোমার পুরো দায়িত্বটা তোমার একটাই দায়িত্ব থাকবে, সেটা হচ্ছে পড়াশোনা করা। ওটা আসলে আমরা করে দিতে পারবো না। সো আই থিঙ্ক আমাদের অলমোস্ট পুরো জিনিসটা র্যাপড আপ হয়ে গেছে। আমরা এখন ভাইয়াদেরকে আরেকবার একটু স্টেজে ডেকে নিব বা স্ক্রিনে ডেকে নিব, যাতে আমরা পুরো জিনিসটা আবার কনক্লুড করতে পারি। আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি কিছু কমেন্ট দেখেছিলাম যেখানে তোমরা বলছিলে যে আমরা কিভাবে হচ্ছে যে রিচ আউট করতে পারবো মেডিকোতে। তুমি পেজে কমেন্ট করলে হচ্ছে বা পিন কমেন্টে তোমার জন্য নাম্বারস দেওয়া থাকবে, যেটা তুমি ইজিলি কিন্তু রিচ আউট করতে পারবে, এবং যে কোনো সমস্যায় তোমার এনরোলমেন্ট হোক কিংবা ক্লাস হোক বা তোমার পুরো অ্যাডমিশন প্রসেসটাতে যে কোনো জায়গায় তুমি যদি আটকে যাও, তুমি কিন্তু খুব ইজিলি রিচ আউট করে ওই হেল্পটা পেতে পারবে। এখন ভাইয়ার আপনার কেউ যদি কিছু বলেন, লাইক দ্য এন্ডিং রিমার্কস আর কি। থ্যাংক ইউ অহনা, থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন বা শুনেছো। কথা শুনতে কারোরই ভালো লাগে না, উপদেশ শুনতে আরও কারোর ভালো লাগে না, খুব স্বাভাবিক। বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস আমি শেষ করি যেটা দিয়ে, যে আজকে তুমি যদি না পড়ো, কালকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ফার্স্ট হওয়ার এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে না। তুমি না হলেও অন্য কেউ ফার্স্ট হবে, তুমি চান্স না পেলেও অন্য কেউ চান্স পাবে। সিটগুলো কখনোই ফাঁকা থাকবে না। সিট যদি ফাঁকাই না থাকে, ও যদি পড়ালেখা করে, তুমিও যদি পড়ালেখা করো, তাহলে এই চান্সপ্রাপ্ত স্টুডেন্টটা তুমি নও কেন? এটাই হচ্ছে আমার তোমাদের উদ্দেশ্যে কোয়েশ্চেন। তুমি যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকো, তাহলে আমি মন থেকে একটা জিনিস বিশ্বাস করি, আমরা মন থেকে মেডিকো ফ্যামিলি একটা জিনিস বিশ্বাস করি, যে তুমি অবশ্যই চেষ্টা করবে এবং চান্স তুমি পাবে ইনশাল্লাহ। আমি যদি শান্তর কাছে দিই, আমরা সবাই কিছু কনক্লুডিং কথাবার্তা বলতে চাচ্ছি তোমাদের সাথে, একটু ধৈর্য ধরে শোনো। এরপরে তোমাদের জন্য কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই, যেহেতু অনলাইন পাচ্ছি না আর কি। দোয়া মাহফিলের ব্যবস্থা আছে, আমরা অফ ক্যামেরা দোয়া করবো তোমাদের জন্য, অন ক্যামেরা না। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া অনেক কথা তো হলো। এখন স্টুডেন্টদের যেটা কাজ সেটা হচ্ছে পড়াশোনা করা। এটা এটা হচ্ছে ভাই, আমরা অনেকক্ষণ অনেক মোটিভেটেড হই, যতক্ষণ লাইভ থাকে ততক্ষণই মোটিভেশন থাকে। তারপরে আমাদের মোটিভেশন যে কই যায় ওইটা আমরা নিজেরাও জানি না। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, এখন যে বিষয়গুলো তোমরা জেনেছো ওইগুলো হচ্ছে এখন তোমাদের অ্যাপ্লিকেশন করা লাগবে লাইফে। কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা হচ্ছে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, তুমি কোন দিকে যাবে ভবিষ্যতে এটা ডিটারমাইন করবে হচ্ছে এই সময়টা। তাহলে চেষ্টা করবে যে কথাগুলো এখানে আমরা বলেছি ওইগুলো ফলো করার, এবং সবচেয়ে বড় কথা ভালো করে পড়াশোনা করার জন্য। তো এটাই তোমার জন্য পরামর্শ। আশা করি তোমাদের যে অ্যাডমিশন জার্নি সেটি ভালো যাবে, এবং তোমাদের জন্য দোয়া রইল ভাইয়া। সবার জন্য শুভকামনা। ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড। লাস্টে আমি একটা রক্ত গরম করার কথা বলে শেষ করতে চাই। সেটা হলো যে তোমার হাতে আর সময় আছে কতদিন? আর আমি ধরে নিই 4 মাস বা 3 মাস। ঠিক আছে? তোমার এখনকার বয়স কত হতে পারে? 19 কিংবা 20 বা 18। তুমি বাঁচবা হাইয়েস্ট কতদিন? 70 বছর পর্যন্ত। তাহলে তোমার হাতে হয়তো তুমি যদি কোনো রকম অকারণে মারা না যাও, তোমার এই যে 50 বছর যে তোমার আছে, এই 50 বছর তুমি কোন ধরনের আইডেন্টিটি নিয়ে থাকবা? তোমার সোশ্যাল স্ট্যাটাস কীরকম হবে? তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কীরকম হবে? তুমি তোমার ফ্যামিলির মাঝখানে কী রকমের রোল প্লে করতে পারবা কি পারবা না? এইটা কিন্তু ডিটারমাইন্ড হবে এই তোমার সামনের এই 3 মাসে। সো তুমি বুঝতে পারছো এই 3 মাস তোমার জন্য কতটুকু ভাইটাল। অ্যান্ড আমি এখানে অবশ্যই চাবো যে তোমরা ফার্স্ট টাইমেই তোমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটাকে ক্র্যাক করে ফেলো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করে ফেলো, এবং সর্বোপরি যে কথাটা বলতেই হয়, তোমার মা বাবা তোমার জন্য অনেক কিছু করে আসছেন, তাদেরকে পে ব্যাক করার আমার মনে হয় এর চেয়ে ভালো টাইম তুমি তোমার লাইফে আর কখনো পাবে না। সো নিজের জন্য না হলেও নিজের মা বাবার জন্য হলেও খুব ভালো মতো করে পড়াশোনা করো। আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো জাস্ট এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দিও না, একটু এটাকে তোমাদের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করো। আমার মনে হয় অনেক ভালো একটা রেজাল্ট তোমরা পাবে ইনশাল্লাহ। তো আমি ফয়সাল ভাইকে এখন দিচ্ছি। আমার কথা হচ্ছে যে আজকে লাইভে আমরা মেডিকোর সার্ভিসের ব্যাপারে যা যা প্রমিস করেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমার ভর্তি পরীক্ষার রেজাল্টের আগ পর্যন্ত পুরো টাইমটাতে তোমার এই সার্ভিসের প্রমিসটুকু কমপ্লিট করার জন্য। আমরা আমাদের সাইড থেকে আমাদের পার্টটুকু কমপ্লিট করব, তুমি তোমার সাইডের পার্টটা কমপ্লিট করো, তাইলেই হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই সবকিছু বলেই দিছে, তুমি শুধু পড়া শুরু করো, তুমি মেডিকোতে এনরোল করো, করে পড়াটা শুরু করে দাও, যাতে তোমার পড়াটা খুব সুন্দর মতো স্ট্র্যাটেজিক ওয়েতে হয়। আর এত গাইডলাইন আসলে কোনো কাজেই লাগবে না যদি তুমি না পড়ো, বিকজ দিন শেষে ইউ হ্যাভ টু ডু ইট ইয়োরসেলফ। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।